আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ৪৯তম স্পেশাল বিসিএস এর বিষয়ভিত্তিক অংশ কৃষি বিজ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতির প্রথম ক্লাস। আমি আপনাদের সাথে আছি ধীমান অধিকারী। আমি বর্তমানে ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত আছি এবং বর্তমান কর্মস্থল রূপসা সরকারি কলেজ, প্রভাষক কৃষি বিজ্ঞান। তো ক্লাস শুরু করার আগে আমরা একটা বিষয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কৃষি বিজ্ঞানের যে প্রিলির যে সিলেবাসটা আছে এই সিলেবাস এবং রিটেনের জন্য যে সিলেবাসটা আমরা এর আগে দেখেছি সেটা কিন্তু একই। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু প্রিলি আসবে, মানে এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে কৃষি বিজ্ঞান থেকে ১০০টি। এখানে আপনার কিন্তু হচ্ছে ব্যাখ্যামূলক কোনো কিছু আসলে পড়ার দরকার নাই। আমরা হচ্ছে যেটুকু পড়বো সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রেখে আমাদের প্রস্তুতিটা নিতে হবে। তো আমরা আজ প্রথম ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে ফিল্ড ক্রপস এবং হর্টিকালচারাল ক্রপস এটা কাকে বলে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, এবং প্রোডাকশন টেকনোলজি অফ ফিল্ড ক্রপস, সেই ফিল্ড ক্রপস এর মধ্যে আছে রাইস, হুইট, জুট, সুগার ক্যান, টি। এবং প্রোডাকশন টেকনোলজি অফ হর্টিকালচারাল ক্রপস, সেটার মধ্যে আছে বানানা, ম্যাঙ্গো, অনিয়ন এবং পটাটো। আর অ্যাট লাস্ট আমরা কিছু জানবো যে এক্সটার্নাল মরফোলজি অফ ইম্পর্ট্যান্ট ফিল্ড ক্রপস। তাহলে আমরা ক্লাস শুরু করি। প্রথমেই আমরা আসি যে ফিল্ড ক্রপস এবং হর্টিকালচারাল ক্রপসটা কাকে বলে, এটা আমরা যদি পার্থক্য আকারে পড়ি তাহলে আমাদের এই বিষয়টা বেশি মনে থাকবে। আমি যেগুলো লাল কালার দিয়ে হাইলাইট করেছি এই বিষয়গুলো থেকেই এমসিকিউ আসতে পারে। যেমন ফিল্ড ক্রপসটা হচ্ছে কাদেরকে বলা হয়, আমি প্রথমে যদি একটু বুঝাই যে মূলত দানা জাতীয় যে ফসলগুলো আছে ধান, গম, ভুট্টা, এরাই হচ্ছে ফিল্ড ক্রপস, এবং হচ্ছে আমার ফল, শাক, সবজি জাতীয় যে ফসলগুলো আছে এরা হচ্ছে হর্টিকালচারাল ক্রপস। তাহলে যে ক্রপ গ্রোস অন লার্জ স্কেল ফর ফুড, ফাইবার এবং ফোডার, আর ক্রপ গ্রো অন স্মল স্কেল সেগুলো কি কি, ফ্রুটস, ভেজিটেবলস এবং হচ্ছে ফ্লাওয়ার্স এবং অর্নামেন্টাল ইউজ যে প্লান্ট গুলো আছে সেগুলো। তাহলে দেখেন প্রথম পার্থক্য দিয়ে কিন্তু আমরা ফিল্ড ক্রপ এবং হর্টিকালচার এই দুটো ক্রপকে আলাদা করতে পারছি। ২ নম্বর যে পয়েন্টটা আছে যে হাইলি মেকানাইজড অ্যান্ড ফোকাস অন দ্য এন্টার ফিল্ড, তার মানে ফিল্ড ক্রপ গুলো আমরা কিন্তু সম্পূর্ণ মাঠটাকেই একসাথে পরিচর্যা করি। আর হর্টিকালচার ক্রপ গুলোর ক্ষেত্রে দেখেন লেবার ইন্টেন্সিভ এবং ফোকাস অন ইন্ডিভিজুয়াল প্লান্ট, তার মানে এটা আমার কি লেবার ইন্টেন্সিভ এবং প্রতিটা গাছকে আলাদা আলাদা ভাবে হচ্ছে আমরা পরিচর্যা করি। যেমন দেখেন আমি যদি ধান ক্ষেতের কথা চিন্তা করি তাহলে ধান ক্ষেতে কিন্তু আপনি সমগ্র ধানকেই আপনি একসাথে পরিচর্যা করেন। আপনি যদি হচ্ছে একটা টমেটো ক্ষেত চিন্তা করেন তাহলে কিন্তু আপনি প্রতিটা গাছকে আলাদা আলাদা ভাবে সেটাকে হচ্ছে পরিচর্যা করেন, আলাদাভাবে সার দেন, আলাদাভাবে হচ্ছে পানি দেন, কিন্তু ধান ক্ষেতের ক্ষেত্রে কিন্তু আপনি সামগ্রিকভাবে পরিচর্যা করেন। ৩ নম্বর পয়েন্ট আছে যে ক্রপ ম্যাচুর এট সেম টাইম, এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে সকল ফসলগুলো আমার একসাথে ম্যাচুরিটি হয় এবং ক্রপস ম্যাচিওর গ্রাজুয়ালি, এবং হচ্ছে হর্টিকালচার ক্রপের ক্ষেত্রে ধাপে ধাপে ফসলগুলো হচ্ছে আমার ম্যাচিওর হয়। মার্কেট ভ্যালু অ্যান্ড প্রোডাকশন কস্ট জেনারেলি লোয়ার, আর হর্টিকালচার ক্রপের ক্ষেত্রে মার্কেট ভ্যালু এবং প্রোডাকশন কস্ট হচ্ছে হায়ার। কনজিউম আফটার প্রসেসিং, আর হর্টিকালচার ক্রপের ক্ষেত্রে কনজিউম উইদাউট প্রসেসিং, তার মানে দেখেন আমরা কিন্তু ধান, গম এগুলো কিন্তু সরাসরি মাঠ থেকে এনেই খেতে পারি না, এগুলোকে প্রসেসিং করতে হয়। প্রসেসিং করার পর তারপরে এটা খাওয়ার উপযোগী হয়। কিন্তু হর্টিকালচারের যে ক্রপগুলো আছে যেমন ধরেন এই যে ফল আপনি মাঠ থেকে উঠাই খেতে পারছেন, সবজি সেটা কিন্তু আপনি মাঠ থেকে এনে রান্না করে খেতে পারছেন, তাহলে এগুলোর কোনো প্রসেসিং এর দরকার হয় না। তাহলে এই পার্থক্যগুলো যদি আপনি একটু মনে রাখতে পারেন তাহলে আপনার হর্টিকালচার এবং ফিল্ড ক্রপস এর মধ্যে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আমাদের মূলত পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন যেগুলো আসতে পারে সেটা হচ্ছে উদাহরণ, যে কোনটি মাঠ ফসলের উদাহরণ বা কোনটি ফিল্ড ক্রপস। মাঠ ফসল বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে ফিল্ড ক্রপস, ঠিক আছে, ফিল্ড ক্রপস। তাহলে কোনটি ফিল্ড ক্রপস এর উদাহরণ আমি এখানে একটু আলাদা করে বাংলাতে লিখেছি যাতে আপনাদের মনে থাকে। এগুলো একটু আমি দেখবেন আমি আর আলোচনা করছি না, যেমন দানা জাতীয়, ডাল জাতীয়, আঁশ জাতীয়, এইগুলো একটু গুরুত্বপূর্ণ, যেমন আঁশ জাতীয় ফসল, এরপর আপনার যেটা আছে যে চিনি জাতীয় ফসল এবং সবুজ সার, এগুলো বেশ গুরুত্বপূর্ণ আর কি। পরবর্তী স্লাইডে যাই। উদ্যান ফসল বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে হর্টিকালচারাল যে ক্রপস গুলো আছে সেগুলো হচ্ছে মূলত উদ্যান ফসলের ভিতরে শাক সবজি জাতীয় যেগুলো আছে এবং ফল, ফুল এবং হচ্ছে মশলা জাতীয়, এই মশলা জাতীয় গুলো হচ্ছে আমার হর্টিকালচারাল ক্রপ। এই উদাহরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আসে ক্রপিং সিজন, আমাদের সকল ফসলগুলো
কে আমরা তিনটা সিজনে ভাগ করতে পারি। মূলত হচ্ছে আসলে দুইটা সিজন, সেই দুইটা সিজন একটা হচ্ছে খরিফ, একটা হচ্ছে RIF খরিফ সিজন, আর একটি হচ্ছে রবি সিজন। ঠিক আছে, খরিফ সিজনকে আবার হচ্ছে দুইটা ভাগে ভাগ করা, যেটা খরিফ 1 আর একটা হচ্ছে খরিফ 2। এখানে আমরা মূলত খরিফ 1, খরিফ 2 এবং হচ্ছে রবি, এই তিনটা ভাগে হচ্ছে ভাগ করতে পারি সমগ্র ফসলগুলোকে। সমগ্র ফসল বলতে কিন্তু এখানে ধান এবং অন্যান্য ফসলগুলোকে বোঝানো হচ্ছে। তো এর হচ্ছে আমার কোন মাস নিয়ে আমার খরিফ 1, কোন মাস নিয়ে খরিফ 2 এবং কোন মাস নিয়ে রবি, এটা আমাদের মূলত জানতে হবে। তো দেখেন আমরা যদি একটু এখানে হিসাব করি যে যে খরিফ 1 মূলত হচ্ছে গ্রীষ্মকালীন। ঠিক আছে, খরিফ 1 মূলত হচ্ছে গ্রীষ্মকালীন, আর খরিফ 2 এটা হচ্ছে আমার বর্ষাকালীন, আর রবি হচ্ছে শীতকালীন। এখন এইভাবে যদি আমরা মাসটা মনে রাখি যে 16ই মার্চ থেকে 30শে জুন হচ্ছে খরিফ 1, এবং 1লা জুলাই থেকে 15 অক্টোবর হচ্ছে খরিফ 2, এবং অক্টোবর থেকে মার্চ এটা হচ্ছে রবি। আমাদের এই যে তিনটা সিজন, তিনটা সিজনে কোন ফসলগুলো মূলত ফলানো হয়, এটাই আমাদের মূলত হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নিচের কোনটি খরিফ 1 বা খরিফ 2 ফসল, এটা হচ্ছে আমাদের পরীক্ষাতে আসতে পারে। তো সেই অনুযায়ী হচ্ছে আমরা গ্রীষ্মকালীন যে ফসলগুলো আছে সেই ফসলগুলো লিস্ট মুখস্থ করবেন, বর্ষাকালীন এবং হচ্ছে শীতকালীন। পরবর্তীতে আসে যে রাইস গ্রোয়িং সিজন, মানে রাইসের ক্ষেত্রে আলাদা তিনটা সিজন আছে, সেটা হচ্ছে আউশ, আমন, বোরো। আমরা যদি খরিফ 1, খরিফ 2, খরিফ রবি সাথে মিলাই, তাহলে দেখেন এই যে খরিফ 1টা মূলত হচ্ছে আউশ সিজন, খরিফ 2টা হচ্ছে আমন সিজন, এবং হচ্ছে রবিটা হচ্ছে বোরো সিজন। তো সেইখান থেকে আমাদের এখানে আসছে যে আউশ, আমন এবং বোরো। তো এই ক্ষেত্রে আমরা কখন এটাকে প্লান্টেড মানে প্লান্ট করব কখন, এবং হচ্ছে হারভেস্ট করব কখন। তো ওই আউশ, আমন, বোরো এবং খরিফ 1, খরিফ 2, খরিফ 3, খরিফ 3 বলছি, রবি, এই তিনটার সাথে আমরা একসাথে মিলাই পড়তে পারি। তো সেখান থেকে আমার এই যে সিজন গুলো দেখেন প্রায় একই রকম। আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে দেখেন কিছু উদাহরণ আমি অ্যাড করেছি যে আউশ যে ধানগুলো আছে সেগুলো কি কি দেখেন। ব্রি ধান 20, 21, 24, 26, আমন ধান হচ্ছে 22 এবং 23, আর ব্রো ধান আছে 17, 18, 19, 28, 29। আর মনে রাখবেন যে আউশটার হচ্ছে লাইফ সাইকেলটা হচ্ছে শর্ট, মানে এটা খুব অল্প সময়ে আমরা ধানটা কাল্টিভেট করতে পারি, এবং হচ্ছে গ্রেটার দেন আউশ, আমনটা হচ্ছে আউশের থেকে একটু বেশি সময় লাগে, আর লাইফ সাইকেল সব থেকে বড় হচ্ছে ব্রো ধানের ক্ষেত্রে। এখানে এই বিষয়টা আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আমরা যখন এই যে ব্রো মানে ব্রি ধানটা লিখি, দেখেন দুইটা ভাবে লেখা যায়, একটা হচ্ছে আপনি BR17 এই একটা ভাবে লিখতে পারেন, আর একটা হচ্ছে বিরি ধান 17, এই দুইটা নিয়মে লেখা যায়। আপনি যদি এইভাবে লিখে থাকেন BR হাইপেন দিয়ে 17, তাহলে কিন্তু একটা ভুল, অথবা আপনি যদি লেখেন এরকম BR17, তাহলে কিন্তু এটা হচ্ছে ভুল সিস্টেম। তাহলে আমরা এই দুটো লেখার সঠিক সিস্টেম হচ্ছে BR17 এবং বিরি ধান 17। এরপরে আমরা হচ্ছে কিছু স্পেশাল কিছু ধানের কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, স্পেশাল কিছু বৈশিষ্ট্য যেমন সুগন্ধি ধান কারা, এরপর হচ্ছে জলমগ্ন, সহনশীল, মানে হচ্ছে জলবদ্ধতা সহ্য করতে পারে, যেগুলো হচ্ছে ফ্লাডিং এরিয়া। হ্যাঁ, ফ্লাডিং এরিয়াতে যে ধানগুলো মূলত হয়ে থাকে সেগুলো হচ্ছে BR51, BR52 এবং BR79। হ্যাঁ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন এখানে আছে দুইটা, একটা হচ্ছে খরা সহনশীল মানে ড্রট টলারেন্ট, একটা হচ্ছে ড্রট রেজিস্ট্যান্ট। তো টলারেন্টটা হচ্ছে 55, 56 এবং 71, আর যেটা রেজিস্ট্যান্ট সেটা হচ্ছে 65 এবং হচ্ছে 83। লবণাক্ততা সহনশীলের কিছু উদাহরণ এখানে দিয়েছি। জিঙ্ক সমৃদ্ধ যে ধানটা আছে BR62, BR64 এবং BR74। প্রোটিন সমৃদ্ধ আছে BR66, এবং বাদামি ঘাস ফড়িং প্রতিরোধী মানে এই রোগটা প্রতিরোধী একটা জাত আছে সেটা হচ্ছে BR35। এবার আমরা শুরু করছি প্রোডাকশন টেকনোলজি। ঠিক আছে, প্রোডাকশন টেকনোলজি অফ রাইস। এখন আমি এখানে কিছু কথা আগে আপনাদেরকে বলতে চাই যে দেখেন আমরা এখানে প্রোডাকশন টেকনোলজি আপনার সিলেবাসে কিন্তু অনেকগুলো দেওয়া আছে। আসলে এত ক্রপ গুলো আসলে গুরুত্বপূর্ণ না, এজন্য আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ 4-5টা ক্রপের প্রোডাকশন টেকনোলজি জানবো। এখন প্রোডাকশন টেকনোলজির ভিতরে তো একেবারে একটা আহ, মানে বীজ রোপণ থেকে শুরু করে একেবারে হচ্ছে হারভেস্ট করা পর্যন্ত যে প্রসিডিওর, এইটাই হচ্ছে মূলত প্রোডাকশন টেকনোলজি। তো আমাদের এই সব জায়গা থেকে তো আসলে প্রশ্ন আসবে না, যে যে পয়েন্ট থেকে আমাদের প্রশ্ন আসতে পারে বা যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে আমি মূলত সেইগুলোই এখানে হাইলাইট করছি। যেমন ধরেন আপনি যখন পড়বেন যে সয়েল, তো সয়েলের তো দেখা যাচ্ছে লেখা আছে হাফ পৃষ্ঠা লেখা আছে বইতে, তাই না? তো হাফ পৃষ্ঠা তার লেখা দরকার নাই, মানে এটা আমার পড়ারও দরকার নাই, আমার শুধু দরকার যে এখানে কি সয়েলটা দরকার। তো বেশিরভাগ ক্রপের ক্ষেত্রে আমার যে সয়েলটা লাগে সেটা হচ্ছে স্যান্ডি লুম সয়েল। ঠিক আছে, স্যান্ডি লুম যে সয়েলটা আছে সেই সয়েলটা আমার মূলত হচ্ছে বেশিরভাগ ক্রপের ক্ষেত্রে এই সয়েলটা সব থেকে বেশি উপযোগী। তাহলে আমরা প্রথমে রাইসের ক্ষেত্রে কিছু প্রিমিয়াম এমসিকিউ যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু দেখি। যে রাইস হচ্ছে একটা স্টেবল ফুড যেটা
60% ওয়ার্ল্ড পপুলেশনের হচ্ছে প্রধান খাদ্য হচ্ছে রাইস। এর সাইন্টিফিক নেম হচ্ছে অরিজা স্যাটিভা। তো এই বিষয়টি নিয়ে দেখি যে জেনাস, এর জেনাসটা হচ্ছে কোনটা, অরিজা, এবং এর ফ্যামিলিটা হচ্ছে গ্রামেনি ফ্যামিলি। এর 2n মানে ক্রোমোজোম সংখ্যা, এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। তাইলে ফ্যামিলিটার নাম মনে রাখতে হবে, ফ্যামিলিটা হচ্ছে গ্রামেনি ফ্যামিলি, ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। এখন দেখেন এই যে অরিজা যে জেনাস আছে, এরকম জেনাস আছে টোটাল 25টা। এই 25টা জেনাসের মধ্যে মাত্র দুইটা জেনাস হচ্ছে আমরা চাষ করি। আর বাকি যেগুলো আছে মানে বাকি যে 23টা জেনাস আছে এরা সবাই হচ্ছে ওয়াইল্ড ভ্যারাইটি, মানে এগুলো আমরা হচ্ছে চাষ করি না। তো আমরা যে দুইটা চাষ করি কাল্টিভেটেড যে দুইটা ভ্যারাইটি, সেই দুইটা হচ্ছে এই যে অরাইজা স্যাটিভা আর একটা হচ্ছে অরাইজা গ্লাবেরিমা। এই দুইটা হচ্ছে আমরা মূলত চাষ করে থাকি। এখন দেখেন আমরা যখন কোনো কিছু হাইব্রিড কোনো আহ, ফসল তৈরি করতে যাই তখন কিন্তু আমরা কি করি, ক্রস করি। ক্রস করার সময় সবসময় আমরা একটা ওয়াইল্ড ভ্যারাইটির সাথে আর একটা কাল্টিভেটেড ভ্যারাইটি হচ্ছে ক্রস করাই। তো সেই একটা ওয়াইল্ড ভ্যারাইটি আছে যে অরাইজা স্যাটিভা, যার ভ্যারাইটি হচ্ছে ফাতুয়া। এটা মনে রাখবেন, ফাতুয়া। এই যে ভ্যারাইটিটা, এটা হচ্ছে আমার যে কাল্টিভেটেড যে রাইস আছে তার মতো বৈশিষ্ট্য প্রায় একই। এজন্য এই অরাইজা স্যাটিভার যে ভ্যারাইটি ফাতুয়া, এটা হচ্ছে আমার বিভিন্ন যে ক্রস ব্রিডিং এর ক্ষেত্রে, হ্যাঁ, ফার্টাইল হাইব্রিড তৈরির ক্ষেত্রে আমার এটা হচ্ছে ব্যবহার করা হয়। এটা যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে ক্রস ব্রিডিং এর জন্য ধানের কোন জাতটা ব্যবহার করা হয়, তাহলে সেটা হচ্ছে অরিজা স্যাটিভার হচ্ছে ফাতুয়া যে ভ্যারাইটিটা আছে সেটা, অথবা যে হাইব্রিড যে জাত তৈরি করা হয় কোন ভ্যারাইটি থেকে, তাহলে সেই ভ্যারাইটির নাম হচ্ছে অরাইজা স্যাটিভা, হচ্ছে ফাতুয়া যে ভ্যারাইটি আছে সেটা। এরপর আমরা আসি যে অরাইজা স্যাটিভা। এই স্যাটিভার হচ্ছে তিনটা সাব স্পেসিস আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান সাব স্পেসিস, একটা হচ্ছে জাপোনিকা, আর একটা হচ্ছে জাভানিকা সাব স্পেসিস। এখন আমরা এখানে একটু দেখি যে এইচওয়াইভি মানে হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি। এটা হচ্ছে এইচওয়াইভি, হাই ইল্ডিং ভ্যারাইটি আর লোকাল ভ্যারাইটি। তাহলে হাই ইল্ডিং ভ্যারাইটি আর লোকাল ভ্যারাইটির মধ্যে পার্থক্যটা কি? তো হাই ইল্ডিং ভ্যারাইটিটা আমরা তো এমনিতেই বুঝি যে হাই ইল্ডিং যেহেতু, সেহেতু এখান থেকে আমার ইল্ডের পরিমাণটা বেশি হবে আর লোকালটাতে কম হবে। তো হাই ইল্ডিং ভ্যারাইটি হচ্ছে কি শর্ট স্ট্যাচুর, মানে এটা হচ্ছে খাটো প্রকৃতির গাছ হয়। এই খাটো প্রকৃতির হওয়ার কারণে এটা হচ্ছে কি লজ, মানে ভেঙে পড়ে না, প্লান্ট ডাজ নট লস, ভেঙে পড়ে না, হ্যাঁ। আর লোকাল ভ্যারাইটিটা এটা সাধারণত হচ্ছে লং স্ট্যাচুর, এবং প্লান্ট গুলো হচ্ছে লজ হয়ে যায়, মানে যখন বাতাস বা ঝড় হয় তখন প্লান্ট গুলো হচ্ছে হেলে পড়ে বা ভেঙে পড়ে। এবং হাই ইল্ডিং ভ্যারাইটির ক্ষেত্রে প্লান্ট হচ্ছে হার্ড এবং ডার্ক গ্রিন কালার, আর লোকাল ভ্যারাইটির ক্ষেত্রে প্লান্ট হচ্ছে উইক এবং লাইট গ্রিন কালার। ডিজিজ ইনফেস্টেশন হাই, একটু মনে রাখবেন যে হাই ইল্ডিং ভ্যারাইটি সবসময় এখানে রোগ বেশি হয়, কারণ এটা হচ্ছে কি, আমরা যদি বলি যে আদরের জাত, হ্যাঁ, তোলা তোলা করে রাখা হয়, আমরা বলি না যে পোল্ট্রি মুরগি, তো সেরকম আর কি। হাই ইল্ডিংটা হচ্ছে একটা পোল্ট্রি মুরগির মতো। এরা হচ্ছে সব মানে ড্রট, তারপরে হচ্ছে আপনার টেম্পারেচার, এইগুলো সে বেশি সহ্য করতে পারে না। সবকিছু হচ্ছে অপটিমাম থাকলে এটা হচ্ছে উৎপাদনটা ভালো হয়। এজন্য এরা সহজে হচ্ছে রোগ আক্রান্ত হতে পারে। ডিজিজ ইনফেস্টেশন হচ্ছে হাই, আর লোকাল ভ্যারাইটির ক্ষেত্রে ডিজিজ ইনফেস্টেশন হচ্ছে লো। এবং হচ্ছে গ্রেইন এবং স্ট্রেন রেশিও হচ্ছে 1:1.25, এটা একটু মনে রাখবেন। তার মানে আমার যদি হচ্ছে 1 কেজি ধান উৎপন্ন হয়, তাহলে সেখান থেকে আমার স্ট্র উৎপন্ন হয় হচ্ছে 1.25 কেজি। আর লোকাল ভ্যারাইটির ক্ষেত্রে দেখেন হচ্ছে আমার ধান যদি 1 কেজি হয়, তাহলে স্ট্রোর পরিমাণটা হচ্ছে বেশি। তাহলে স্ট্রোর পরিমাণটা বেশি হলে আমার কিন্তু আলটিমেটলি ইল্ড হচ্ছে কমে যায়। হাই ইল্ডিং ভ্যারাইটিগুলো উদাহরণ হচ্ছে আমরা এই যে ব্রি ধানের যেগুলো আমরা এর আগে পড়ে আসছি, যে ব্রি ধান 17, 18, 19, 20, হ্যাঁ, এইগুলোই হচ্ছে মূলত হাই ইল্ডিং ভ্যারাইটি। আর লোকাল ভ্যারাইটির ক্ষেত্রে যে কালিজিরা, চিনিয়াতো, বিরই, এগুলো হচ্ছে লোকাল ভ্যারাইটি। তো আপনার হচ্ছে সাধারণ জ্ঞানে আমি এখানে একটা কথা একটু বলে রাখি। সাধারণ জ্ঞানে আমরা যে ধান, তারপর হচ্ছে গম, হ্যাঁ, ধান, গম, তারপর হচ্ছে ভুট্টা, এর যে বিভিন্ন যে জাতগুলো পড়েছি, হ্যাঁ, সাধারণ জ্ঞানে এই যে ধান, গম, ভুট্টার যে জাতগুলো পড়েছি, এই জাতগুলো আপনি এখানে একটু মুখস্থ করে রাখবেন। এবার আসে হাই ইল্ডিং রাইসের সাথে একটা আছে কি হাইব্রিড রাইস। যে হাই ইল্ডিং ভ্যারাইটি রাইস কোনটা আর হাইব্রিড রাইস কোনটা, দেখেন এই দুটো বেসিক পার্থক্য হচ্ছে, যখন হাই ইল্ডিং ভ্যারাইটি রাইস আমরা তৈরি করব তখন হচ্ছে অনেকবার ক্রসিং করতে হয়। রিপিটেড হাইব্রিডাইজেশন মানে অনেকবার ক্রসিং করে আমার হাই ইল্ডিং ভ্যারাইটি এটা উৎপন্ন করা হয়। আর হাইব্রিডটা হচ্ছে ডেভেলপড বাই ক্রসিং টু জেনেটিক্যালি ডিফারেন্ট প্যারেন্ট ভ্যারাইটিস। তার মানে এখানে যে দুইটা ভ্যারাইটির ভিতরে আপনি একবার মাত্র হচ্ছে ক্রসিং করবেন, একবার ক্রসিং করে যেটা তৈরি করে সেটা হচ্ছে হাইব্রিড। আর যেটা হচ্ছে অনেকবার ক্রসিং করে তৈরি করা হয় সেটা হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি। হাই ইল্ডিং ভ্যারাইটির হচ্ছে যে ইল্ড হচ্ছে তুলনামূলক হচ্ছে কম হয়, আর হাইব্রিড যে ভ্যারাইটি এটা ইল্ডটা হচ্ছে তুলনামূলক বেশি। হাই ইল্ডিং ভ্যারাইটি থেকে সিড তৈরি করা যায় এবং হাইব্রিড ভ্যারাইটি থেকে সিড তৈরি করা যায় না। এবং হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটির যে সিড গুলো, এই সিডের দাম হচ্ছে কম, প্রাইস লো, এবং হাইব্রিড সিডের হচ্ছে প্রাইস হচ্ছে হাই।
উদাহরণ একই, উদাহরণ যেখানে হাই ইল্ডিং ভ্যারাইটি হচ্ছে যে বাড়ি ধানের যেগুলো পড়লাম ওইগুলো, এবং হাইব্রিড হচ্ছে বাড়ি ধান, কিছু হাইব্রিড ধান তৈরি করছে এখানে, বাড়ি হাইব্রিড ধান 1, বাড়ি হাইব্রিড ধান 2, পলক এটা হচ্ছে 6201, এগুলো হচ্ছে হাইব্রিড ধান। এরপর আসে প্রোডাকশন প্র্যাকটিসেস অফ রাইস। তো রাইস যখন আমরা প্রোডাকশনে যাব তখন প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে নার্সারি বেড লাগবে, নার্সারি বেড। তো এখন ধানের ক্ষেত্রে দেখেন যে নার্সারি বেড আছে হচ্ছে 4 প্রকার, 4 প্রকার নার্সারি বেড আছে। একটা হচ্ছে ওয়েট নার্সারি বেড, একটা ড্রাই নার্সারি বেড, একটা দাপক নার্সারি বেড, আর একটা হচ্ছে ফ্লটিং নার্সারি বেড। তো এই যে ওয়েট নার্সারি বেড মানে কি, যেটাতে হচ্ছে আমরা সেচ দিই, মানে আমরা নর্মালি যেটা হচ্ছে ব্যবহার করি সেটাই হচ্ছে ওয়েট নার্সারি বেড। আর ড্রাই নার্সারি বেড যেখানে আমরা সরাসরি শুকনো সিড গুলো, দেখেন আমি এখানে লিখছি যে ড্রাই সিড আর টু বি শোন, সেটা হচ্ছে ড্রাই নার্সারি বেড। আর স্প্রাউট সিড, স্প্রাউট সিড মানে যে ধানের সিডটা থেকে এই যে আমরা বলি না, বাংলায় বলি কি, যে কল বেরোইছে, যেটা থেকে কল বেরোইছে সেটাকে বলি কি স্প্রাউট সিড। এই স্প্রাউট সিডটা হচ্ছে ওয়েট নার্সারি বেডে দিতে হয়। আর ড্রাই সিড যেটা, সেটা হচ্ছে ড্রাই সিড যে বেডে দেওয়া হয় সেটার নাম হচ্ছে ড্রাই নার্সারি বেড। তাহলে আমাদের হচ্ছে সিডের উপর ভিত্তি করে কিন্তু এই দুইটা নাম হয়েছে। একটা হচ্ছে যেখানে আমরা স্প্রাউট সিড দিব সেটা হচ্ছে ওয়েট, আর যেখানে আমরা হচ্ছে ড্রাই সিড দেবো সেটা হচ্ছে ড্রাই নার্সারি বেড। এরপরে আমরা দেখেন যে ব্যাপক মিটার এবং ফ্লাটিং নার্সারি বেড, এই দুটো মূলত হচ্ছে ফ্লাড এফেক্টেড যে এরিয়াগুলো আছে বা আনফেভারেবল সার্কামস্টেন্স, মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনি আহ বীজতলা তৈরি করতে পারেনি, তাদের ক্ষেত্রে হচ্ছে ব্যাপক নার্সারি এবং হচ্ছে ফ্লোটিং নার্সারি বেড, এই দুটো হচ্ছে তৈরি করা হয়। আর ব্যাপক নার্সারি বেডটা হচ্ছে আমি একটু বলে রাখি আপনাদের বোঝার স্বার্থে, যে হচ্ছে আপনি আপনার ঘরের মেঝে বা কোনো একটা কংক্রিটের উপরে আপনি কলার পাতা এবং হচ্ছে কিছু হালকা পাতলা মাটি সেটার উপরে বিছাই দিয়ে চারিপাশ দিয়ে হচ্ছে আপনি কি করবেন, একটা মানে ব্রিকেট মতো দিবেন, হ্যাঁ, দিয়ে সেখানে হচ্ছে ধানের বীজগুলো আপনি ছিটায় দিবেন ওইখানে, ছিটায় ওর উপরে হচ্ছে দিনে 2 থেকে 3 বার পানি দিতে হবে। পানি দিলে দেখা যাবে কি যে অল্প জায়গার ভিতরে আপনার হচ্ছে অনেক সিড, মানে প্রায় 2 থেকে 3 কেজি সিডের হচ্ছে চারা এখান থেকে উৎপন্ন করা যাচ্ছে। তো যখন ফ্লাডিং অবস্থা থাকে তখন তো আপনার নর্মালি সিড বেড তৈরি করা যায় না, তখন অল্প জায়গাতে আমরা এই ব্যাপক নার্সারি বেডটা হচ্ছে মূলত ইউজ করি। আর ফ্লোটিং নার্সারি বেড হচ্ছে যখন ফ্লাড হয়, ফ্লাডের ক্ষেত্রে তখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কচুরি পানা বা কম্পোস্ট সার এইগুলো দিয়ে যে বেডটা আমরা তৈরি করি সেটাকে বলা হচ্ছে ফ্লোটিং নার্সারি বেড। এবং হচ্ছে ট্রান্সপ্লান্টেড, আমরা এখানে দুটো কথা একটু মনে রাখবেন, যে ট্রান্সপ্লান্টেড রাইস সিড রেট হচ্ছে 25 থেকে 40 কেজি, আর ব্রডকাস্ট রাইস সিড রেট হচ্ছে 60 থেকে 100 কেজি। ট্রান্সপ্লান্ট মানে আমরা চারা এক জায়গায় রোপণ করে অন্য জায়গায় যখন হচ্ছে ট্রান্সপ্লান্ট করব সেখানে আমার চারা হচ্ছে কম লাগে, আর ব্রডকাস্ট যখন আমরা করি সেখানে হচ্ছে আমার চারা এই বীজের পরিমাণটা হচ্ছে অনেক বেশি প্রয়োজন হয়। ধানের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। মনে রাখবেন আমরা প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে ফার্টিলাইজার নিয়ে হচ্ছে কথা বলছি, ফার্টিলাইজারটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। তো ধানে অবশ্যই ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট এগুলো দিতে হবে এবং এর পরিমাণটা একটু মনে রাখবেন। পরীক্ষাতে দেখা যাচ্ছে আপনার অপশনের ভিতরে একেবারে অ্যাকুরেট এই পরিমাণটা নাও থাকতে পারে। তো এটা না থাকলে আপনারা দেখবেন যে এর কাছাকাছি কোনোটা আছে কিনা। কারণ কি, যে এই ধরেন আউশ আউশ ধানে তো বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, বিভিন্ন ধরনের ভ্যারাইটিতে আমার কিন্তু এই সারের পরিমাণটা বিভিন্ন রকম এর দরকার হয় আর কি। এজন্য এটা আপনার এক একটা বইতে এটা এক এক রকম ভাবে দেওয়া। যেমন ধরুন আমি এখানে যেটা মূলত লিখেছি সেটা ইন্টারমিডিয়েটের যে বই আছে সেখান থেকেই মূলত হচ্ছে এই পরিমাণটা এখান থেকে আমি সংগ্রহ করেছি আর কি। তো এখানে আমরা একটু দেখবো যে দেখেন টিএসপি, এমওপি, জিপসাম এবং জিঙ্ক সালফেট শুড বি অ্যাপ্লাইড ডিউরিং দ্য ফাইনাল ল্যান্ড প্রিপারেশন। তার মানে আমার শুধু ইউরিয়া বাদে আর বাকি সবগুলোই যখন আমি ল্যান্ড প্রিপারেশন করব তখন হচ্ছে দিয়ে দেবো। শুধু ইউরিয়াটাকে আমরা তিনটা ভাগে, তিনটা স্প্লিটে হচ্ছে আমরা ইউরিয়াটাকে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথমে 1/3 অংশ, মানে একের 3 অংশ, হ্যাঁ, একের 3 অংশ হচ্ছে 20 DAT, মানে হচ্ছে ডেট অফ। তো ইউরিয়াটাকে আমরা তিনটা ইনস্টলমেন্টে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে প্রথমে একের যে 3 অংশ এটা হচ্ছে 20 DAT, মানে ডেজ আফটার ট্রান্সপ্লান্টিং, মানে আমরা হচ্ছে মাঠে চারা রোপণ করার 20 দিন পর আমরা 1/3 দিব। দ্বিতীয় 1/3 দিব কখন, ক্লিয়ারিং স্টেজ। ক্লিয়ারিং মানে যখন এই যে আমরা একটা ধরুন ধান লাগাইলাম, এর থেকে যখন আরো অনেকগুলো হচ্ছে টিলার বের হয়, হ্যাঁ, যখন আরো অনেকগুলো গাছ বের হয় ওর সাইড দিয়ে, সেটা নাম হচ্ছে কি টিলার। গাছ বলতে আমি বুঝাচ্ছি মানে সরাসরি গাছ না, মানে ওর গোড়া থেকে আরো অনেকগুলো হচ্ছে ওস বের হয়, হ্যাঁ, এটার নাম হচ্ছে টিলার। তো যখন এই টিলারটা বের হবে তখন আমরা বাকি 1/3 দিব, এবং শেষ 1/3 দিব যখন হচ্ছে প্যানিকেল ইনিশিয়েশন, মানে যখন গাছে মাত্র ধান আসা শুরু করবে, প্যানিকেল আসবে, তখন হচ্ছে আমরা বাকি যে 1/3 আছে সেটা হচ্ছে দিয়ে দিব। তো এই যে ইউরিয়ার যে ইনস্টলমেন্ট এটা হচ্ছে একটু ভালোভাবে মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে ইউরিয়াটা কেন এরকম আমি তিনটা ইনস্টলমেন্টে দিয়ে থাকি, তার কারণ হচ্ছে ইউরিয়াটাকে যখন আমরা ফিল্ডে দিই তখন সেটা হচ্ছে 3 দিন, হ্যাঁ,
3 দিনের মধ্যে সেটা হচ্ছে ফিল্ডের জন্য অ্যাভেলেবেল হয়। এবং এই অ্যাভেলেবিলিটি থাকে কি 3 দিন থেকে শুরু করে আপনার হচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত। এবং ইউরিয়াটা হচ্ছে এবং লিচিং এবং হচ্ছে ভোলাটাইলাইজেশনের মাধ্যমে এটা হচ্ছে লস্ট হয়। এই কারণে আমরা বিভিন্ন ইনস্টলমেন্টে দিলে আমার ইউরিয়াটা গাছ খুব ভালোভাবে গ্রহণ করতে পারে। আর ইউরিয়া মানে আমরা তো মূলত বুঝি যে ইউরিয়া মানে কি নাইট্রোজেন, টিএসপি মানে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট মানে ফসফরাস, এমওপি মানে মিউরেট অফ পটাশ মানে পটাশিয়াম। এনপিকে 3টা সার কিন্তু আমাদের যে কোনো ফসলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপর আসে ওয়াটার ম্যানেজমেন্ট। আমরা তো জানি যে ধানের জন্য পানিটা সব থেকে জরুরি এবং ধান খেতে যেভাবে পানিটা দেওয়া হয় সেটা নাম হচ্ছে ফ্লাডিং ইরিগেশন। আমরা ইরিগেশনে এগুলো বিস্তারিত জানবো। এবং ধান খেতে সবসময় 7 থেকে 10 সেন্টিমিটার ওয়াটার থাকতে হবে ফর ট্রান্সপ্লান্টিং টু ম্যাক্সিমাম টিলারিং, মানে ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে টিলার পর্যন্ত আমার 7 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত পানি থাকতে হবে। আফটার 40 DAT ওয়াটার লেভেল উইল বি 12 থেকে 15 সেন্টিমিটার টু স্টপ লেট টিলার প্রোডাকশন। তার মানে আমাদের হচ্ছে যখন প্রথম যে 40 দিন, হ্যাঁ প্রথম 40 দিন 12 থেকে 15 সেন্টিমিটার অবশ্যই থাকতে হবে। এটা থাকলে কি হবে, আমাদের হচ্ছে তাড়াতাড়ি টিলারটা হচ্ছে তৈরি হবে। এনাফ ওয়াটার নিড আপ টু মিল্ক ডাফ স্টেজ। হ্যাঁ, ডাফ স্টেজে হচ্ছে আমার পানিটা আরো বেশি লাগে। ফ্রম হার্ড ডাফ স্টেজ ড্রেনেজ ইজ নেসেসারি, আদারওয়াইজ রাইপেনিং উইল বি ডিলেড। যেমন হার্ড ডাফ স্টেজ কোনটা, যখন হচ্ছে ধানটা প্রায় ম্যাচুরিটির দিকে যায় তখন যদি আপনার ফিল্ডে পানি থাকে তখন সেটা আবার প্রোডাকশনের জন্য ক্ষতি হয়। আমরা এখানে একটা দেখি যে ইরিগেশন শুড বি স্টপ বিফোর ফার্টিলাইজার। আর এই যে অল্টারনেট ইরিগেশন এন্ড ড্রেনেজ, এডব্লিউডি ইজ দ্য বেস্ট। ধান ক্ষেতের জন্য আমাদের যে এডব্লিউডি সিস্টেমের যে ইরিগেশনটা আছে এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এডব্লিউডি ইরিগেশনে মূলত যে এসআরআই পদ্ধতিতে যদি আপনি ধান চাষ করেন তাহলে সেই ক্ষেত্রে আমার এই এডব্লিউডি পদ্ধতিতে সেচ দেওয়া হয়। এসআরআই পদ্ধতিটা আমরা একটু পরেই জানছি। এরপর হচ্ছে ডিউরিং ময়েশ্চার স্টোরিং ময়েশ্চার কন্টেন্ট শুড বি 10 থেকে 12%। আমরা যখন ধানটাকে হারভেস্ট করব তখন তার ময়েশ্চার কন্টেন্ট কত থাকবে, 10 থেকে 12%। এটা মনে রাখবেন যে যে কোনো একটা সিডের হচ্ছে আপনার স্টোরিং এর ক্ষেত্রে তার ময়েশ্চার কন্টেন্টটাও থাকতে হবে 10 থেকে 12%। এরপর আমাদের ধানে কখন ফার্টিলাইজার দিতে হবে বা ইউরিয়া সার দিতে হবে সেটা আমরা একটা ইন্ডেক্সের মাধ্যমে বুঝি, সেটা হচ্ছে লিফ কালার চার্ট। এই লিফ কালার চার্টের মাধ্যমে আপনি ফিল্ডে কখন ফার্টিলাইজার দিবেন এবং কি পরিমাণ ফার্টিলাইজার দিতে হবে এটা আমরা বুঝতে পারি পাতার কালার দেখে। এরপর আছে এসআরআই পদ্ধতি এবং ট্রেডিশনাল যে মেথডটা, আমরা একটু আগে এখানে দেখেন আগের স্লাইডে বলছিলাম যে এসআরআই পদ্ধতিতে এডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রদান করা হয়। তো সেই এসআরআই পদ্ধতিটা মূলত হচ্ছে কি, আপনারা এইটা দেখে পড়ে নেবেন, আমি আপনাদেরকে একটু বাংলায় বুঝাই দিচ্ছি। এসআরআই পদ্ধতিটা হচ্ছে মূলত হচ্ছে ধান চাষের হচ্ছে একটা আধুনিক পদ্ধতি। এসআরআই থেকে সিস্টেম রাইস ইন্টেন্সিফিকেশন, মানে ধান চাষের নিবিড় চাষ পদ্ধতি। হ্যাঁ, তো আমরা নর্মালি কি করি যে আহ, ধানের যে চারাটা, এই চারাটার বয়স যখন 30 বা 45 দিন হয় তখন হচ্ছে আমরা মাঠে রোপণ করি। আর এছাড়া ক্ষেত্রে ধানের চারার বয়সটা যখন খুবই কম, মানে 8 থেকে 14 দিন, তখনই হচ্ছে আমরা মূলত ফিল্ডে হচ্ছে রোপণ করব। এবং দেখেন প্রতিটা হিলে, মানে প্রতিটা হিলে আমার একটা মাত্র চারা থাকবে। আর আমরা নর্মাল ক্ষেত্রে 3 থেকে 4টি চারা থাকে। যেহেতু আমার একটা চারা থাকে সেহেতু চারাগুলোর গ্রোথটা অনেক ভালো হয়। গ্রোথটা ভালো হওয়ার কারণে সেখান থেকে টিলারের পরিমাণও বেশি হয়। আর টিলার বেশি হলে সেখানে প্রোডাকশনটা হচ্ছে বেশি হয়ে থাকে। এবং যেহেতু একটা চারা থেকে আর একটা চারার দূরত্বটা অনেক বেশি থাকে সেজন্য আপনি ইন্টারকালচারাল যে অপারেশন গুলো আছে, যখন ফার্টিলাইজার দেওয়া বা গাছের যে পরিচর্যা করা, এগুলো খুব ভালোভাবে এর মাধ্যমে হচ্ছে করা যায়। এবং হচ্ছে দেখেন যে এই এসআরআই পদ্ধতির মাধ্যমে আপনি 20 থেকে 50% পর্যন্ত ইল্ড বেশি হচ্ছে পেতে পারবেন নর্মাল যেভাবে আমরা রাইস কাল্টিভেট করি তার থেকে। এরপরে আসি যে রাইসের হচ্ছে 3টা ফেজ আছে। হ্যাঁ, গ্রোথ ফেজ হচ্ছে 3টা, একটা হচ্ছে ভেজিটেটিভ, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ, আর একটা হচ্ছে রাইপেনিং ফেজ। তো ভেজিটেটিভ ফেজের ভিতরে দেখেন একটা আছে সিডলিং স্টেজ, ট্রান্সপ্লান্টিং স্টেজ এবং হচ্ছে ক্লিয়ারিং স্টেজ। রিপ্রোডাক্টিভ স্টেজের মধ্যে আছে পেনিক্যাল ইনিশিয়েশন স্টেজ, বুটিং স্টেজ, হেডিং স্টেজ এবং ফ্লাওয়ারিং স্টেজ। আর রাইপেনিং স্টেজের মধ্যে আছে মিল্ক স্টেজ, ডাব স্টেজ এবং ম্যাচুরিটি স্টেজ। তাহলে মূলত আছে হচ্ছে আমার 3টা। এই 3টার আবার কিছু ভাগ আছে, ভেজিটেটিভ কোনগুলোকে বলছি, রিপ্রোডাক্টিভ কোনগুলোকে বলছি এবং রাইপেনিং কোনগুলোকে আমরা বলছি। এখন এই যে স্টেজ গুলো আছে এই স্টেজ গুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা স্টেজ সম্পর্কে আমরা একটু জানবো। তো প্রথমে আসে হচ্ছে ভেজিটেটিভ স্টেজ। দেখেন আমরা প্রথমে যদি ছবিটা একটু দেখি, আমরা একটু আগে যেটা বলছিলাম যে দেখেন টিলার, এই হচ্ছে টিলার, এই যে এ একটা টিলার, এ একটা টিলার। হ্যাঁ, এই যে প্রত্যেকটা এক একটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে টিলার। আর পেনিকেল মানে যখন এই যে দেখেন এই যে মাথায় প্রথমে ধান আসার যে পূর্ব মুহূর্ত সেটার নাম হচ্ছে কি পেনিকাল। হ্যাঁ, আর এই পেনিকালটা মানে ধানের যে ছোট ছোট যখন ধান আসে এই ধানটা কি একটা পাতার মাধ্যমে, একটা পাতার মধ্যে আটকানো থাকে। ওই যে পাতার মধ্যে আটকানো থাকে ওইটাকে বলা হয় হচ্ছে
ফ্লাগ লিফ। তাহলে আমরা একটু দেখি যে ভেজিটেটিভ ফেজটা মূলত কি। দিস ফেজ বিগিনস উইথ জার্মিনেশন অ্যান্ড এন্ড জাস্ট বিফোর দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য পেনিকেল। তার মানে এটা আমার হচ্ছে জার্মিনেশন থেকে শুরু করে পেনিকেল আসা পর্যন্ত আমার ভেজিটেটিভ ফেজটা হচ্ছে থাকে। তো এই ভেজিটেটিভ ফেজের ভিতরে দেখেন একটা আছে কোলেপ্টাইল আর একটা হচ্ছে রেডিকেল। কোলেপ্টাইলটা কি, যখন সিড থেকে আমার ফার্স্ট শুট বের হয়, মানে এই ধরেন আমরা একটা ধানের সিড, এখান থেকে আমার যে উপরের দিকে গেল হচ্ছে শুট, এইটাকে বলা হচ্ছে কোলেপ্টাইল, আর নিচের দিকে গেল হচ্ছে কি রুট, এটাকে বলা হয় হচ্ছে রেডিকেল। টিলারিং স্টেজ হচ্ছে, টিলারিং ইজ দ্য প্রসেস হোয়ার এ রাইস প্লান্ট প্রোডিউসেস নিউ সেকেন্ডারি শুটস অর স্টেমস ফ্রম দ্য বেসাল নোটস অফ দ্য মেইন স্টেম। তার মানে এই যে বেসাল নোট থেকে যখন আমার আরো সেকেন্ডারি কিছু শুট বের হয়, দিস নিউ শুটস কল্ড টিলার্স আর জেনেটিক্যালি আইডেন্টিক্যাল টু দ্য মেইন প্লান্ট অ্যান্ড উইল ইভেন্চুয়ালি গ্রো ফ্রম ওন লিভস অ্যান্ড রুটস। দেন আছে বুটিং স্টেজ। দেখেন বুটিং স্টেজটা হচ্ছে ডিউরিং বুটিং দ্য পেনিকেল গ্রোস অ্যান্ড ডেভেলপস ইনসাইড দ্য সিট অফ দ্য লিফ সিট নোন অ্যাজ ফ্লাগ লিফ। আমি যেটা বললাম দেখেন এখানে আমি দেখাইছি, এই যে ধান, এই ধানটা যখন এই পাতার মাধ্যমে মানে পাতা দিয়ে মোড়ানো থাকে তখন এই পাতাটাকে বলা হয় হচ্ছে ফ্লাগ লিফ। হ্যাঁ, তো যখন এই যে পাতার ভিতরে মানে ধানটা আসা শুরু করে সেটার নামই হচ্ছে বুটিং স্টেজ। দ্য ডেভেলপিং পেনিকেল কজেস দ্য ফ্লাগ লিফ শিট টু সুয়েল অর ব্লাস্ট। তার মানে যখন হচ্ছে বুটিং স্টেজের আগে আমার ফ্লাগ লিফটা কি হয়, সুয়েল হয়, মানে একটু মোটা হয়ে যায়। হ্যাঁ, সেই স্টেজটার নামই হচ্ছে বুটিং। দ্য ফ্লাগ লিফ ইটসেলফ ইজ অলসো গ্রোয়িং অ্যান্ড বিকাম দ্য প্রাইমারি সোর্স অফ কার্বোহাইড্রেট। তার মানে আমার এই যে ফ্লাগ লিফটা মানে এই যে প্রথম যে অবস্থা, এই অবস্থাতে কার্বোহাইড্রেটের সব থেকে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট সোর্স হিসেবে এটা কাজ করে। রেসপন্সিবল ফর সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ফটোসিনথেসিস, এবং এই ফ্লাগ লিভেই সব থেকে বেশি পরিমাণ ফটোসিনথেসিস হয়ে থাকে। ফ্লাগ লিভে ফটোসিনথেসিস হয়ে থাকে, এখানে কার্বোহাইড্রেট পরিমাণটা হচ্ছে বেশি পরিমাণ থাকে। এবার আসে যে মিল্ক স্টেজ। মিল্ক স্টেজ মানে কি, যখন হচ্ছে আমার এই যে ধানটা মানে একেবারে প্রথম পর্যায়ে যখন আসে, মানে ধানটাকে আপনি চাপ দিলে ওর ভিতর থেকে পানি পানি বের হয়, ওইটার নামই হচ্ছে মূলত মিল্কিং স্টেজ। দিস স্টেজ ওকার্স এ উইক অর টু আফটার ফ্লোয়ারিং, মানে ফুল আসার 1 বা 2 সপ্তাহ পরে হয় মিল্কিং স্টেজ। দ্য ডেভেলপিং গ্রেইন মানে ক্যারিওপসিস, যখন হচ্ছে যে ধানটাকে আমরা কিন্তু বলি কি ক্যারিওপসিস। হ্যাঁ, ক্যারিওপসিস কন্টেন এ হোয়াইট মিল্কি অ্যান্ড সুগারি লিকুইড। The endosperm is soft and filled with a fluid that has a milky consistency. Esters is being rapidly produced by photosynthesis. তার মানে দেখেন যে ফ্লাগ লিভে আমরা বলছিলাম কি যে ফটোসিনথেসিসটা বেশি হয়, এই ফ্লাগ লিভের পরবর্তীতে কিন্তু মিল্কিং স্টেজ, যখন ফটোসিনথেসিস বেশি হয় তখন সেখানে হচ্ছে এস্টার্সটা তৈরি হয়। ইট ইজ হাইলি সেনসিটিভ টাইম ফ্রম দ্য ক্রপ। হ্যাঁ, এটা হচ্ছে ক্রপের জন্য খুবই হাইলি সেনসিটিভ টাইপ। কেন? কারণ এই যে মিল্কিং স্টেজে যদি কোনো স্ট্রেস যদি হয়, যেমন ড্রট বা আদার পেস্ট অ্যাটাক, তাহলে আপনার ইল্ডটা হচ্ছে একেবারে নষ্ট হয়ে যাবে, তাহলে ধানের ইল্ড হচ্ছে একেবারে কমে যাবে বা চিটা তৈরি হবে, ধানের চিটা তৈরি হবে। আবার হচ্ছে ডাব স্টেজ। ডাব স্টেজ সেটা হচ্ছে কি লিকুইড ইনসাইড দ্য গ্রেইন বিগিনস টু সলিডিফাই। তার মানে যখন এই মিল্কিং স্টেজের পরবর্তী ধাপটা হচ্ছে ডাব স্টেজ, এইখানে হচ্ছে আগে ছিল কি লিকুইড ছিল, ওইটা আস্তে আস্তে যখন শক্ত হতে থাকে তখন তাকে বলা হচ্ছে ডাব স্টেজ। দ্য কন্টেন্ট থিকেন অ্যান্ড বিকাম সফট লাইক ডাব। এটাকে দুইটা ভাগে ভাগ করে, যেটা হচ্ছে সফট ডাব আর হচ্ছে হার্ড ডাব। হ্যাঁ, তো সফট ডাব, সফট ডাব যেটা, সেটা আর পরবর্তীতে যে হার্ড ডাব, হার্ড ডাব, ডাব স্টেজটাই হচ্ছে মূলত ধানটা যখন ম্যাচুরিটি হয়ে যায় তার ঠিক আগের যে অবস্থা সেটা হচ্ছে হার্ড ডাব স্টেজ। তো এই হচ্ছে আমাদের ধানের যে প্রোডাকশন টেকনোলজি, তার যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেটা এইগুলোই আপনারা মূলত পড়বেন। এরপরে আমরা আসি হচ্ছে হুইট। হুইটের এখানে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এখানে আসলে বোঝানো তেমন কিছু নাই, যার দেখবেন যে সাইন্টিফিক নেম ফ্যামিলি এইগুলো দেওয়া আছে। এখানে একটু আমি বলি যে এটা গ্রামিনি বা হচ্ছে পোয়েসি ফ্যামিলি হয়, মূলত এটা হচ্ছে একটা কি গ্রাস ফ্যামিলি। হ্যাঁ, তো হুইটটা হচ্ছে আপনার গ্রামিনি বা পোয়েসি অপশন যেটাই থাকুক আপনি সেটাই উত্তর করতে পারবেন। এই দুইটা ফ্যামিলি মূলত হচ্ছে একই ফ্যামিলি। হ্যাঁ, গ্রামিনি বা পোয়েসি একই ফ্যামিলি, এবং এটা হচ্ছে সেকেন্ড স্টাপল ফুড। আর এই যে হুইটের মধ্যে যে জিনিসটা থাকে সেটার নাম হচ্ছে কি গুলেটিন। গুলেটিন, হ্যাঁ, গুলেটিনটা মূলত যে আমরা আটা তৈরি মানে রুটি তৈরি করি, রুটি তৈরি করার জন্য একটা ভালো একটা উপাদান হচ্ছে গুলেটিন, এই জন্য হচ্ছে আটা দিয়ে রুটি তৈরি করা যায়। এবং এইখানে একটা দেখি যে হুইটটা হচ্ছে মূলত দুইটা ভাবে, একটা হচ্ছে ইরিগেশন দিয়ে আর একটা হচ্ছে উইদাউট ইরিগেশন, দুইটা ভাবে হচ্ছে আমার এটা তৈরি করা মানে উৎপাদন করা যায়। তো ইরিগেশনের মাধ্যমে যদি আমরা হুইট চাষ করি তাহলে আমার ইল্ডটা হচ্ছে অনেক বেশি হয়ে থাকে। এবং এটা হচ্ছে দুইটা সিজন আছে, একটা হচ্ছে স্প্রিং হুইট হুইট আর একটা হচ্ছে উইন্টার হুইট। এই ভ্যারাইটি গুলো আমাদের মুখস্থ করতে হবে। এটা সব থেকে ভালো কোন সময় লাগানো যায় সেটা হচ্ছে নভেম্বর, 15 নভেম্বর থেকে 30 ডিসেম্বর, এই যে 15 দিন, এই 15 দিনের ভিতরে এই প্রোডাক্ট মানে এটা যদি আমরা লাগাই এটা সব থেকে ভালো হবে। হুইটের ক্ষেত্রে আমার যে সিড রেট সেটা হচ্ছে, হুইটের ক্ষেত্রে আমাদের সিড রেট সেটা হচ্ছে 120 কেজি পার হেক্টর। আমরা জানি কিনা যে 1 হেক্টর মানে হচ্ছে
247 একর। হ্যাঁ, 1 হেক্টর মানে হচ্ছে 247 একর, আর 1 একর মানে হচ্ছে 100 শতক। এরপরে দেখেন হুইটের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে টেম্পারেচার। যেমন আমরা ধানের ক্ষেত্রে বলছিলাম ওর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ওইটার ইরিগেশন এবং হচ্ছে ফার্টিলাইজার। হুইটের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টেম্পারেচার। দেখেন অপটিমাম টেম্পারেচার ফর জার্মিনেশন, হ্যাঁ, জার্মিনেশনের জন্য 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। হুইটের এক একটা স্টেজে এর টেম্পারেচারটা হচ্ছে এক এক রকম হচ্ছে থাকতে হয়, এবং সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যেমন দেখেন হুইট আমরা বলছি কি নভেম্বর ডিসেম্বরে লাগানো হয়, ওই সময় কিন্তু শীত থাকে, এবং যখন হচ্ছে আমরা হুইটটা হারভেস্ট করি তখন কিন্তু আমার প্রায় গরমের শুরু চলে আসে। হ্যাঁ, তো এই যে টেম্পারেচারের যে তারতম্য এটাই কিন্তু হুইটের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাহলে জার্মিনেশনের জন্য আমার তাপমাত্রাটা হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং হেডিং এবং ফ্লোরিং স্টেজের ক্ষেত্রে আমার অপটিমাম টেম্পারেচার হচ্ছে 16 ডিগ্রি থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখানে একটু দেখি যে তাপমাত্রাটা যদি 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে আমাদের কি ক্ষতি হয়। 25 ডিগ্রি বেশি হলে অ্যাক্সিলারেট দ্য প্লান্টস মেটাবলিজম and shorten the grain filling period, leading to shriveled grain and significant drop of yield। মানে 25 ডিগ্রি যদি বেশি হয় তাহলে আমার এই যে মেটাবলিজম, মানে ফসলের যে মেটাবলিজম এটা হচ্ছে ত্বরান্বিত হয়, এবং এর গ্রেইন ফিলিং পিরিয়ডটা শর্ট হয়ে যায়। গ্রেইন ফিলিং পিরিয়ডটা শর্ট হয়ে যাওয়ার কারণে এর যে গ্রেইনটা ভালোভাবে ম্যাচিউর হইতে পারে না, আর ম্যাচিউর না হওয়ার কারণে ওইটা হচ্ছে অনেক সময় ঝরে যায়, ইল্ড হচ্ছে কমে যায়। আর একটা কাজ হয় ড্যামেজ দ্য অ্যান্থার্স অ্যান্ড পোলেন, এবং হচ্ছে এর যে অ্যান্থার এবং পোলেন আছে সেটাকে হচ্ছে নষ্ট করে দেয়। যদি আমার তাপমাত্রাটা 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে অবশ্যই অপটিমাম টেম্পারেচার হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এরপর আসে লো ময়েশ্চার ইন সয়েল, হাই টেম্পারেচার অ্যান্ড লং ব্রাইট সানশাইন আওয়ার্স, এটাকে হ্যাসেন দ্য ম্যাচুরিটি অ্যান্ড শর্টেন দ্য পিরিয়ড ফ্রম দ্য ফ্লাওয়ারিং অ্যান্ড ম্যাচুরিটি হুইচ আলটিমেটলি রিডিউসেস দ্য ইল্ড অফ দ্য ইল্ড অ্যান্ড কোয়ালিটি। তার মানে আমার যদি হচ্ছে যে সয়েল ময়েশ্চারটা যদি কম থাকে, টেম্পারেচার বেশি থাকে, এবং এই যে লং ব্রাইট সানশাইন মানে দিনের দৈর্ঘ্য যদি বেশি থাকে তাহলে আমার হুইটের ইলটা হচ্ছে কমে যাবে, কোয়ালিটিটাও খারাপ হয়ে যাবে আর কি। দেখেন দিনের দৈর্ঘ্য যদি বেশি হয় সেটা কিন্তু হুইটের জন্য ভালো, কিন্তু একসাথে যদি তিনটা মানে ময়েশ্চারও কম, টেম্পারেচারও বেশি, আবার দিনের দৈর্ঘ্য বেশি, তাহলে আমার ইল্ড হচ্ছে কমে যাবে। এই একই রকম এখানে ফার্টিলাইজারটা দেখবো, এবং এটাকেও দেখবেন যে এর যে ইউরিয়াটা, এই ইউরিয়াটা এখানে হচ্ছে আমার একবারে কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে না, এটা দুইটা বা তিনটা ইনস্টলমেন্টে সবসময় অ্যাপ্লাই করা হয়। তো আমরা যদি বলছি হুইটটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ইরিগেটেড যেটা আপনি সেচ দিয়ে চাষ করবেন, আর একটা হচ্ছে রেইন ফিট যেটাতে আপনার সেচ দেওয়ার দরকার নাই। তো যেটা হচ্ছে রেইন ফিট কন্ডিশন মানে উইদাউট ইরিগেশনে হবে, সেটাকে আমরা কি করবো, প্রথমে 2/3 3/2 যে ইউরিয়া আছে এবং সকল ফার্টিলাইজার এটা আমরা ল্যান্ড প্রিপারেশনের সময় আমরা হচ্ছে অ্যাপ্লাই করবো। সবসময় মনে রাখবেন যে ফার্টিলাইজারটার প্রথম ইনস্টলমেন্ট ল্যান্ড প্রিপারেশনের সময় দেওয়া হয়, আর পরবর্তী যে ইনস্টলমেন্ট এটা হচ্ছে আমার যে প্লান্ট আছে প্লান্টের বিভিন্ন স্টেজ হচ্ছে দেওয়া হয়। যেমন এই যে হুইটের ক্ষেত্রে প্রথম 2/3 এটা আমরা দিচ্ছি হচ্ছে ল্যান্ড প্রিপারেশনের সময়, এবং বাকি থাকলো কত, বাকি থাকলো হচ্ছে 1/3। এই 1/3টা দিচ্ছি দেখেন কত কখন, সিআরআই স্টেজ মানে ক্রাউন রুট ইনিশিয়েশন স্টেজ। ক্রাউন রুট ইনিশিয়েশন স্টেজ মানে আমরা যখন চারাটা রোপণ করলাম, রোপণ করার আপনার 5 থেকে 7 দিন পর, মানে যখন সেখান থেকে অ্যাডভেন্টিশিয়াস রুট মানে মূল যে রুট আছে এই রুট বাদে যখন অ্যাডভেন্টিশিয়াস রুট গুলো বের হয়, এবং হচ্ছে প্লান্টে 3টা বা 4টা পাতা থাকে, তখন যে স্টেজ ওইটা নাম হচ্ছে কি সিআরআই স্টেজ মানে ক্রাউন রুট ইনিশিয়েশন। এই সময় আমরা দিব বাকি ওই যে 1/3 ইউরিয়া, এটা হচ্ছে আমরা বাকিটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে রেইন ফিট কন্ডিশনে। আর যখন ইরিগেশন কন্ডিশন তখন কি করব, তখন দেখেন এটা হচ্ছে তিনটা ভাগ করবো, একটা হচ্ছে 1/3, হ্যাঁ 1/3 এবং হচ্ছে 1/3 মানে ইউরিয়া। তাহলে প্রথম 1/3 সেটা কি ওই যে ল্যান্ড প্রিপারেশনের সময় দিব, দ্বিতীয় যে 1/3 সেটা দিব কখন, যে ফার্স্ট ইরিগেশন প্রথম যখন ইরিগেশনের সময় তখন দিব হচ্ছে 1/3, আর লাস্ট 1/3 দিব যখন আমরা সেকেন্ড ইরিগেশন দিব তখন। যেহেতু আমরা এটা কি ইরিগেশন হুইট মানে সেচের মাধ্যমে, তাহলে প্রথমটা দিব ল্যান্ড প্রিপারেশনে, আর বাকি যে দুইটা সেই বাকি দুইটা দিব হচ্ছে আমরা ফার্স্ট ইরিগেশন এবং সেকেন্ড ইরিগেশনের ক্ষেত্রে। টাইম অফ সোয়িং, দেখেন আমরা হুইটের সিজন বলছিলাম দুইটা, একটা হচ্ছে স্প্রিং হুইট। স্প্রিং মানে কি বসন্ত, আমাদের এখানে বসন্তকাল কখন, বসন্তকাল হচ্ছে মার্চের মাস থেকে শুরু করে আমার হচ্ছে এপ্রিল পর্যন্ত। তাইলে দেখেন এপ্রিলের শেষ, তাহলে মার্চ থেকে শুরু করে মে, এই মার্চ আর মে হচ্ছে সোয়িং টাইম হুইটের ক্ষেত্রে, এটা হচ্ছে কি স্প্রিং হুইট। আর হারভেস্ট করা হবে কখন, আগস্ট থেকে সেপ্টেম্বর মানে 4 থেকে 5 মাস পরে এটা হারভেস্ট করা হয়। আর উইন্টার হুইট, ওই উইন্টার হুইটে মূলত আমাদের দেশে হচ্ছে উইন্টার হুইটেরই চাষ করা হয়, এটা হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে মূলত মানে লাগানো হয়, এবং হারভেস্ট করা হচ্ছে এপ্রিল জুলাই মাসে। দেখেন লাগানো হচ্ছে শীতকালে, হারভেস্ট করা হচ্ছে গরমের মধ্যে। এবং অপটিমাম শোয়িং টাইম বলা হয়েছে যে 15 নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত।
হুইটের ইরিগেশন আমরা বলছি যে এটা দুইটা ভাবে চাষ করা যায়, একটা হচ্ছে ইরিগেটেড আর একটা হচ্ছে নন ইরিগেটেড। তো ইরিগেটেড যেটা, সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে হুইট ক্যান বি ডাবলড, মানে ইল্ড অফ হুইট ক্যান বি ডাবলড গিভিং ইরিগেশন, মানে ইরিগেশনের মাধ্যমে এর যে ইল্ডটা হচ্ছে ডাবল হয়ে যায়। এবং দুইটা থেকে তিনটা ইরিগেশন হচ্ছে দরকার। সেই দুইটা তিনটা ইরিগেশন কখন কখন দেওয়া, দেখেন ফার্স্ট ইরিগেশন দেওয়া হবে আপনার সিডলিংটা দেওয়া 17 থেকে 21 দিন যখন বয়স হবে তখন। এবং এই যে 17 থেকে 21 দিন বয়স, এটার নামে কি সিআরআই স্টেজ, সরি আমি আগে হচ্ছে 4 থেকে 5 দিন বলছিলাম, আসলে ওইটা হবে 17 থেকে 21 দিন যখন বয়স হবে তখন সেটাকে বলা হয় হচ্ছে সিআরআই স্টেজ, ঠিক আছে, সিআরআই স্টেজ। সেকেন্ড ইরিগেশন দেওয়া হবে হচ্ছে ফেলোয়ারিং স্টেজ। দেখেন ফেলোয়ারিং স্টেজটা কখন হয়, এই যে আপনার হচ্ছে আহ, ওই যে ফার্স্ট যে ইরিগেশন, এই ফার্স্ট ইরিগেশন এটা আমরা দিচ্ছি কখন, এই ফার্স্ট ইরিগেশনটা আমরা দিয়েছি হচ্ছে ফ্লোয়ারিং স্টেজে, হ্যাঁ, এই যে ফ্লোয়ারিং স্টেজ। আর থার্ড ইরিগেশনটা আমরা দিয়েছি যখন গ্রেইন ফরমেশন হবে, তখন হচ্ছে আমরা দিব থার্ড ইরিগেশন। তাহলে তিনটা ইরিগেশন কখন দিব, একটা সিআরআই স্টেজে, একটা ফ্লোয়ারিং স্টেজে, আর একটা হচ্ছে আমার গ্রেইন ফরমেশন স্টেজে। এবং এর ইল্ড আমরা আগে বলছিলাম যে ইরিগেটেড যেটা, সেটার ইল্ডটা বেশি, সেটা হচ্ছে 4.4 টন পার হেক্টর। আমরা একটু জেনে আসি যে 1 টন সমান সমান হচ্ছে 1000 কেজি, হ্যাঁ। আর রেইনফেডেরটা হচ্ছে 2.5 টন পার হেক্টর। এরপর আসে হচ্ছে জুট। জুট হচ্ছে সাইন্টিফিক নেম কর্পোরাস ক্যাপসুলারিস। এবং এই জুটের যে ফ্যামিলিটা আমরা এখানে একটু দেখবেন, যেটা হচ্ছে টিলিয়াসি, এই টিলিয়াসি ফ্যামিলিটা পরবর্তীতে মালবেসি ফ্যামিলির সাথে হচ্ছে মার্জ হয়ে গিয়েছে। এজন্য জুটটা হচ্ছে মূলত মালবেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত হবে। আর অপটিমাম টেম্পারেচার হচ্ছে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং ডিউরেশন হচ্ছে আপনার 120 থেকে 135 দিন, তার মানে প্রায় হচ্ছে 4 মাসের বেশি। এই যে দুইটা প্রজাতির যে আমার পাট আছে, একটা হচ্ছে দেশি পাট কর্পোরাস ক্যাপসুলারিস, আর একটা হচ্ছে কর্কোরাস অলিটোরিয়াস, এটা হচ্ছে তোষা পাট। এই দুইটা পাটের হচ্ছে শোয়িং টাইম আলাদা, এদের ভ্যারাইটিটা পড়তে হবে, সিড রেট আলাদা, এবং হচ্ছে ইল্ড হচ্ছে যেটা তোষা পাট, এই তোষা পাটের ইল্ড হচ্ছে একটু বেশি। এখন এই দুইটার মধ্যে আমাদের একটু পার্থক্য দেখি যে কর্কোরাস ক্যাপসুলার যেটা আমাদের হচ্ছে দেশি পাট, এই দেশি পাটটা হচ্ছে এর যে আঁশ এটা হচ্ছে মোটা এবং হচ্ছে শক্ত। আর যেটা হচ্ছে আমাদের তোষা পাট, এই তোষা পাটের আঁশটা হচ্ছে ফাইন এবং সফটার। এবং কালারটা আমরা একটু দেখবো, এবং এটা একটু দেখি যে দেশি যে পাটটা সেটা হচ্ছে অটোলগিং কন্ডিশন সে সহ্য করতে পারে। আর তোষা পাট যেটা, সেটা হচ্ছে অটোলগিং সহ্য করতে পারে না, এজন্য এটা যেখানে আমার লাগাতে হবে সেটা অবশ্যই ওয়েল ড্রেইনড হতে হবে, মানে সেখানে সেচ ব্যবস্থাটা, মানে হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকতে হবে। এবং প্লান্ট হাইট যেটা, প্লান্ট হাইট হচ্ছে আমার যে দেশি পাট মানে কর্কোরাস ক্যাপসুলাস, সেটা প্লান্ট হাইট হচ্ছে কম, আর তোষা পাটের হাইট হচ্ছে বেশি। এখন দেখেন আমরা যদি এই সিডটা হচ্ছে দেখেন যে শোয়িং সিড ইন রোজ বা লাইন স্পেসিং ক্যান ইনক্রিজ দ্য ইল্ড 12 থেকে 15% অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ফাইবার। মানে জুটটাকে দুইটা ভাবে কিন্তু আমরা চাষ করতে পারি, একটা হচ্ছে আপনি হচ্ছে জাস্ট সিটায় চাষ করতে পারেন, আর একটা হচ্ছে লাইন দিয়ে আপনি হচ্ছে এটাকে লাগাতে পারেন, হ্যাঁ। তো যদি আমি লাইন সুইং করলে আমার সেখানে উৎপাদনটা 12 থেকে 15% হচ্ছে বেশি হবে। জুটের ক্ষেত্রে আমার যে ফার্টিলাইজার, দেখেন যদি আপনি ফাইবারের উদ্দেশ্যে চাষ করেন তাহলে ফার্টিলাইজার পরিমাণ একরকম, আর যদি আপনি সিডের উদ্দেশ্যে চাষ করেন তাহলে ফার্টিলাইজারটা হচ্ছে একরকম। যদি সিড হয় তাহলে মনে রাখবেন যে ফার্টিলাইজারের পরিমাণটা হচ্ছে একটু তুলনামূলক বেশি থাকবে। এবং এখানেও ঠিক একই রকম, যে আমার যে ইউরিয়াটাকে দেখেন দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হাফ ইউরিয়া মানে অর্ধেক ইউরিয়া, এবং অন্যান্য ফার্টিলাইজার কখন দিব, এই যে ল্যান্ড প্রিপারেশন, সব ক্ষেত্রে প্রথমটুকু ল্যান্ড প্রিপারেশন, এবং বাকি যে অর্ধেক, হ্যাঁ বাকি অর্ধেক এটা কখন দিতে হবে, 6 to 7 উইকস আফটার শোয়িং, লাগানো 6 থেকে 7 সপ্তাহ পর। এবং ইরিগেশন ইজ নট নেসেসারি, মানে এটা খুব বেশি দরকার না, তারপরেও আপনি দুইটা বা তিনটা ইরিগেশন দিতে পারেন, না দিলেও এখানে খুব বেশি ক্ষতি নাই। এরপর দেখেন আমার হচ্ছে জুটের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে রিবন রেটিং। মানে আমরা তো সাধারণত পাট পচাই হচ্ছে পাট কাটার পরে সেটা পানিতে জাগ দিয়ে পাটটা পচায়, কিন্তু রিবন রেটিংটা হচ্ছে আপনি কাঁচা পাটের আঁশটা তুলে ফেলবেন, এরপর ওই আঁশটা হচ্ছে পানিতে পচাবেন, এটাকে বলা হচ্ছে কি রিবন রেটিং। ওই আঁশটা তুলে ফেলানোকে বলা হচ্ছে রিবন, এবং যখন পানিতে পচাচ্ছেন তখন তাকে বলা হচ্ছে রিবন রেটিং। এখন এই রিবন রেটিং পদ্ধতিতে আপনি যখন এটাকে মানে পাটের আঁশটা পচান তখন কিছু সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার কি লেস অ্যামাউন্ট অফ ওয়াটার, তার মানে পানির পরিমাণ কম লাগে। তাহলে যে সকল এলাকায় আমার পানির পরিমাণ কম, সেই এলাকায় আমরা রিবন রেটিং পদ্ধতির মাধ্যমে পাটটাকে পচাতে পারি। ফাইবারের কোয়ালিটিটা হচ্ছে ভালো থাকে, এবং যে পাটকাঠি পাওয়া যায় সে পাটখড়িটা হচ্ছে কি অনেক বেশি শক্ত থাকে, হ্যাঁ, এবং লেবার অনেক কম লাগে, এবং হচ্ছে টাইম এবং জায়গা এটা হচ্ছে কম লাগে। তো আমরা এখানে একটু দেখবো যে এই যে রিবন রেটিং মাধ্যমে পাটটা পচানোর জন্য, যাতে দ্রুত পচে, এজন্য আমরা ওই পানির মধ্যে কি করতে পারি, ইউরিয়া অ্যাপ্লাই করতে পারি, আর একটা করতে পারি কি রটিং এফ্লুয়েন্ট, হ্যাঁ, এফ্লুয়েন্ট ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে কি, ইউরিয়া তো আমরা বুঝছি, আর রটিং এফ্লুয়েন্ট মানে কি পচা উপাদান, যেমন ধরেন যে পাতা পচা বা অন্যান্য যে বিভিন্ন যে পচা পানি, যেটা ওই পচা পানিটা আপনি কি করবেন পাট পচানোর সময় ওই পচা পানিটা মিশাই দিবেন, দিলে কি হবে
ওইখানে আপনার যে ব্যাকটেরিয়া গুলো খুব দ্রুত হচ্ছে গ্রো করতে পারে। হ্যাঁ, ইউরিয়া দিলেও দ্রুত গ্রো করতে পারে, অথবা যে কোনো পচা কোনো কিছু দিলে সেখানে দ্রুত গ্রো করতে পারে। আর ব্যাকটেরিয়া যত দ্রুত গ্রো করবে আমার পাটটা কিন্তু পচাতে তত বেশি হচ্ছে সুবিধা হবে। এবার আসি জুটন কাকে বলে। জুটন হচ্ছে 70% জুট আর 30% কটন মিলে তৈরি করা হয়েছে এটা জুটন। এবং একটা হচ্ছে যে ওয়েট অফ দ্য বান্ডেল অফ র জুট, একটা র জুটের বান্ডেলের ওজন হচ্ছে 4.5 মন অথবা 180 কেজি। এরপর আমরা আসি হচ্ছে সুগার ক্যান। সুগার ক্যানেরও ঠিক একই রকম ভাবে ফ্যামিলি সাইন্টিফিক নেম হচ্ছে স্যাক্রাম অফিসিনারাম এবং ফ্যামিলি হচ্ছে গ্রামিনি। এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 80টা। এবং আমাদের যে যে চিনি, এই চিনি 70%ই হচ্ছে সাপ্লাই দেয় হচ্ছে এই সুগার ক্যান থেকে। এবং এই সুগার ক্যানের একটা স্পেশাল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে র্যাটুন ক্রপ। র্যাটুন ক্রপটা হচ্ছে আমি প্রথমে আখ কেটে নিয়ে গেলাম, কেটে নিয়ে যাওয়ার পরে গোড়া থেকে আবার নতুন করে হচ্ছে আখ তৈরি হতে পারে, এটার নাম হচ্ছে র্যাটুন। হ্যাঁ, এবং হচ্ছে এটার জন্য অপটিমাম টেম্পারেচার ফর জার্মিনেশন 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, আর শোয়িং টাইম নভেম্বর থেকে ডিসেম্বর। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ আখের যে জাত আছে সেইগুলো হচ্ছে ওখানে উল্লেখ করেছি। এই জাতগুলো আপনাদের একটু মুখস্থ করে নিতে হবে। পরবর্তীতে আসে ফার্টিলাইজার। ফার্টিলাইজারও দেখেন ঠিক একই রকম। ইউরিয়াটা হচ্ছে আমরা এখানে 3টা ইনস্টলমেন্টে আমরা এখানে দিয়েছি। তার ঠিক প্রথমে যে 1/3, এই 1/3 ইউরিয়া এবং অন্যান্য যে ফার্টিলাইজার আছে, দেখেন এই ফার্টিলাইজারের ক্ষেত্রে প্রথম যে হচ্ছে 1/3 এবং 1/3 হচ্ছে এমওপি। এর আগে শুধুমাত্র কিন্তু আমরা ইউরিয়াটাকে বিভিন্ন ইনস্টলমেন্টে দিয়েছিলাম, কিন্তু আমার হচ্ছে আখের ক্ষেত্রে এই ইউরিয়া এবং এমওপি এটা হচ্ছে আমার একটু ইনস্টলমেন্টে দিতে হবে। তাইলে 1/3 ইউরিয়া এবং 1/3 এমওপি আমরা কখন দিব? ল্যান্ড প্রিপারেশনের সময়। তারপর দ্বিতীয় 1/3 ইউরিয়া এবং দ্বিতীয় 1/3 এমওপি এটা আমরা দিব হচ্ছে কখন? টিলার ফরমেশনের সময়। আর লাস্ট 1/3 ইউরিয়া এবং 1/3 এমওপি এটা আমরা দিব হচ্ছে টিলারিং স্টেজ। একটা হচ্ছে টিলার যখন তৈরি হবে তখন, আর একটা হচ্ছে এন্ড অফ দ্য টিলারিং স্টেজ, যখন টিলারিং স্টেজটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা প্রাইম ইনস্টলমেন্টে ইউরিয়া এবং এমওপি এই সারটা হচ্ছে প্রদান করব। মেথডস অফ প্লান্টিং। এখন দেখেন আমরা হচ্ছে সুগার কেনটা হচ্ছে 4টা মেথডে হচ্ছে প্লান্ট করতে পারি। একটা হচ্ছে ফ্ল্যাট মেথড, একটা ফারো মেথড, একটা ট্রেঞ্চ, একটা হচ্ছে এসটিপি। এই এসটিপি মেথডটা হচ্ছে মূলত আধুনিক যে পদ্ধতি, হ্যাঁ, স্পেস ট্রান্সপ্লান্টিং মেথড। এটা হচ্ছে মডার্ন যে পদ্ধতি, সেটা হচ্ছে এসটিপি। তাহলে ফ্ল্যাট মেথড মানে আপনি সরাসরি জমিতে চাষ করে সেখানে আখের যে বীজ, মানে আমরা আখের যে ধরনের যে আখের যে কি বলে গিট, এই গিটের থেকে কিন্তু মূলত আখ তৈরি হয়। হ্যাঁ, তো এটা যখন হচ্ছে আপনি ওটাকে বলা হচ্ছে নোট, এই নোট থেকেই আপনার যখন আখ তৈরি হবে সেটা হচ্ছে ফ্ল্যাট মেথড। মানে আপনি জমি চাষ দিয়ে সেখানে জাস্ট নোট গুলো দিয়ে দিবেন, সেখান থেকে আখ তৈরি হবে। ফারো মেথড হচ্ছে আপনি একটা হচ্ছে ফারো তৈরি করবেন, ওই ফারোর ভিতরে একটা নির্দিষ্ট দূরত্বে আপনি আখের নোট গুলো দিয়ে দিবেন, এটা হচ্ছে ফারো মেথড। আর ট্রেন্স আর এসটিপি মেথডটা আমরা একটু দেখি যে ট্রেন্স মেথডের ভিতরে আমরা যে সেট, মানে আখের যে সেটটা ব্যবহার করবো সেখানে 3টা নোট থাকবে, মানে 3টা গিরা থাকবে। আর এসটিপির ক্ষেত্রে যে সেট সেটাতে একটা অথবা 2টা নোট থাকবে। হ্যাঁ, সেটস আর প্লান্টেড ডিরেক্টলি, এটা হচ্ছে ডিরেক্টলি প্লান্ট করা হয়। আর এসটিপির ক্ষেত্রে যেহেতু হচ্ছে স্পেস ট্রান্সপ্লান্টিং, সেহেতু প্রথমে হচ্ছে এরও কিন্তু চারা তৈরি করে নেওয়া হয়। এটা হচ্ছে পলিথিনে অথবা হচ্ছে আমরা হচ্ছে কোনো সিড বেড তৈরি করে সেখানে আলাদা করে চারাটা হচ্ছে তৈরি করে পরবর্তীতে সেটাকে ট্রান্সপ্লান্ট করা হয়। এরপর জার্মিনেশন পার্সেন্টেজ হচ্ছে ট্রান্স মেথডের ক্ষেত্রে লোয়ার এবং এসটিপি মেথডের ক্ষেত্রে হচ্ছে জার্মিনেশন পার্সেন্টেজ হচ্ছে হায়ার। এবং ইল্ড হচ্ছে ট্রান্সের কম, এসটিপিতে হচ্ছে বেশি। আর আর্লি প্লান্টিং ইজ নট পসিবল, আর এসটিপিতে হচ্ছে আর্লি প্লান্টিংটা হচ্ছে পসিবল। এখন দেখেন সুগার কেনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কিছু টার্মস আছে। এটা হচ্ছে ইন্টারকালচারাল অপারেশন। সেগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে ট্রেসিং। ট্রেসিংটা হচ্ছে রিমুভাল অফ ওল্ড ড্রাইড লিভস টু প্রোভাইড ম্যাক্সিমাম সানলাইট। আখে যাতে আমার ম্যাক্সিমাম সানলাইট পায়, এই জন্য আমাদের পাতাগুলো সরাই ফেলতে হবে। দেখেন অর্পিংটা হচ্ছে, আমি বুঝাই দিই, যখন আমরা দেখবেন যে আখের ক্ষেত্রে 4-5টা আখ গাছ একসাথে হচ্ছে বেঁধে রাখা হচ্ছে, ওইটার নামই হচ্ছে মূলত হচ্ছে অর্পিং বা টাইম। এটা কেন করা হয়? যাতে হচ্ছে আপনার বাতাসে আখগুলো ভেঙে যেতে না পারে, অথবা কোনো পশু পাখি, বিশেষ করে শিয়াল কিন্তু আখটাকে অনেক বেশি ক্ষতি করে, ওই শিয়াল এসে যাতে আখগুলোকে ভেঙে ফেলতে না পারে। আর প্রপিং মানে প্রপিংটা ওই একই রকম অর্পিং এর মতো, কিন্তু অর্পিংটা হচ্ছে 4-5টা গাছ একসাথে বাঁধা হয়। আর অর্পিং এর ক্ষেত্রে আপনি প্রতি আখ গাছকে যদি কোনো একটা লাঠির মাধ্যমে ওইটাকে হচ্ছে আপনি বেঁধে রাখেন, তাহলে সেটার নাম হচ্ছে কি প্রপিং। হ্যাঁ, প্রপিংটা মূলত করা হয় হচ্ছে ঝড় বা হচ্ছে প্রচন্ড যে বাতাস সেটার হাত থেকে রক্ষা করার জন্য আমার এই প্রপিংটা করা হয়। হারভেস্টিং টাইম হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস। ইল্ড হচ্ছে 45 থেকে 55 টন পার হেক্টর। এবং মিক্সড ক্রপিং, আখ যেহেতু অনেক সময় লাগে, এটা হইতে প্রায় 12 থেকে 14 মাস সময় লাগে, এজন্য এর ভিতরে হচ্ছে মিক্সড ক্রপিং হিসেবে পটাটো, লেন্টিল, গার্লিক, কলিফ্লাওয়ার, টমেটো, রেডিশ এইগুলো হচ্ছে আমার মিক্সড ক্রপিং হিসেবে চাষ করা হয়। এরপর আমরা যেটা বলছিলাম যে রেটন অফ সুগার কেন, এই রেটন অফ সুগার কেন তো আমি এর আগেই বলে আসছি। রেটন অফ সুগার কেন বিষয়টা হচ্ছে কি, জাস্ট এটা আপনারা একটু পড়ে নেবেন। এবং এখানে যে ফার্টিলাইজারের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার দ্বিতীয় ক্ষেত্রে আর বেশি ফার্টিলাইজারের দরকার নেই, শুধুমাত্র
50% ইউরিয়া, মানে আমার ইউরিয়ার পরিমাণটা যা ছিল তার 50% ইউরিয়া এবং এমওপি, হ্যাঁ এটা হচ্ছে আমার মানে এই দুইটা সার ইউরিয়া এবং আমরা একটু পড়ি এই লাইনটা, যে 50% of the urea and MOP and full dose of TSP should be applied during the land preparation, and less 50% urea and MOP should be applied when the filtering starts. Filtering মানে কি? ফিল্টারিং মানে যখন আমার এই যে আখটা হচ্ছে মূলত মানে ওর ভিতরে রস আসা শুরু করবে, ওই যে স্টেজটা ওইটার নাম হচ্ছে ফিল্টারিং স্টেজ। সুগার কেন এবং সুগার বিট এই দুইটা হচ্ছে আমার সুগার তৈরির জন্য প্রয়োজন, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। সুগার কেনের সুগারের যে কন্টেন্ট এটা হচ্ছে কম থাকে 10 থেকে 12%, আর সুগার বিটে এটা থাকে হচ্ছে বেশি, হ্যাঁ এটা হচ্ছে 15 থেকে 16% থাকে। আর র্যাটনিং এটা হচ্ছে সুগার কেনের ক্ষেত্রে সম্ভব, কিন্তু সুগার বিটের ক্ষেত্রে র্যাটনিং সম্ভব না। এরপর আসে হচ্ছে টিটা হচ্ছে আমাদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ পানীয়। এটা সাইন্টিফিক নেম হচ্ছে ক্যামেলিয়া সাইনেনসিস বা থিয়া সাইনেনসিস। এই টির ভিতরে যে কেমিক্যাল কম্পোজিশন সেটা হচ্ছে পলিফেনল আছে 25%, প্রোটিন আছে 20%, হ্যাঁ ক্যাফেইন আছে 2.5 থেকে 4.5%। এই ক্যাফেইনের জন্যই মূলত হচ্ছে যে টিটা না খেলে যাদের হচ্ছে কি বলে এটা হচ্ছে নেশা, হ্যাঁ এই ক্যাফেইনটা যখন ব্রেনে পায় না তখন হচ্ছে মাথা ব্যথা করে, হ্যাঁ তো এই জন্য দেখবেন যে যেগুলো কি বলে নাপা এক্সট্রা আছে না, দেখবেন নাপা এক্সট্রাতে আলাদা করে ক্যাফেইনটা দেওয়া থাকে, মানে ক্যাফেইনটা আপনার মাথা ব্যথাটাকে হচ্ছে কমাতে সহায়তা করে। টিটা হচ্ছে মূলত তিনটা ভ্যারাইটি আছে, একটা হচ্ছে চায়না, একটা ইন্দোনেশিয়া, একটা হচ্ছে আসামে। আসাম যে টিটা এটা হচ্ছে সব থেকে লম্বা ভ্যারাইটি, হ্যাঁ লম্বা ভ্যারাইটি হচ্ছে আসামেরটা। এবং সুইটেবল টেম্পারেচার 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার যদি হচ্ছে 13 ডিগ্রির কম হয় অথবা 32 ডিগ্রি বেশি হয় তাহলে এর ইল্ড এর সমস্যা হবে, মানে এর প্রোডাকশনটা ভালো হবে না। এবং আমরা অবশ্যই জানি যে টিটা হচ্ছে অ্যাসিডিক সয়েলে ভালো হয়, এজন্য সয়েলের পিএইচ হচ্ছে 4.5 থেকে 6। আমরা এর আগে যে ক্রপ গুলো পড়লাম সবগুলোই কিন্তু হচ্ছে নিউট্রাল পিএইচ, তার মানে আপনার হচ্ছে 6.5 থেকে 7.5 হচ্ছে পিএইচ এ আমার যে অন্য সকল ক্রপ, হ্যাঁ অন্য ক্রপ গুলো হচ্ছে এই পিএইচ এ হয়, শুধুমাত্র টিটা হচ্ছে অ্যাসিডিক, এজন্য এটা 4.5 থেকে 6। আর যেহেতু অ্যাসিডিক সেহেতু মাটিতে আয়রন, ম্যাঙ্গানিজ এবং অল্প পরিমাণ অ্যালুমিনিয়াম যদি থাকে তাহলে টির কাল্টিভেশনটা হচ্ছে ভালো হবে। টিতে আমরা হচ্ছে যে ফার্টিলাইজার গুলো দিই, দেখেন এখানে একটু আলাদা আছে, এখানে আমার ইউরিয়া অত বেশি দরকার নাই, কিন্তু দেখেন অয়েল কেক, এই অয়েল কেকের ভিতরে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এটা থাকে, অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট এবং হচ্ছে সালফেট অফ পটাশ, আমরা হচ্ছে এইগুলো দিয়ে থাকি। এখানে সরাসরি আমরা যে এমওপি, টিএসপি ব্যবহার করেছি, এই এমওপি টিএসপি এইগুলো হচ্ছে আমরা এখানে মূলত মানে ব্যবহার করি না, এটার পরিবর্তে আমরা এই সারগুলো এখানে ব্যবহার করে থাকি। দেখেন এখানে একটা কথা হচ্ছে টি ইজ দ্য অ্যাসিড লাভিং প্লান্ট, ফর দিস অ্যামোনিয়াম সালফেট ইজ ইউজড ইনস্টেড অফ ইউরিয়া। ইউরিয়ার পরিবর্তে আমরা কোনটা ব্যবহার করি? অ্যামোনিয়াম সালফেট। এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ যে টিতে আমরা ইউরিয়া সার কেন ব্যবহার করি না, তাহলে ইউরিয়া সারের পরিবর্তে আমরা ব্যবহার করি কি অ্যামোনিয়াম সালফেট। কি জন্য? কারণ এটা যেহেতু একটা অ্যাসিডিক প্লান্টের জন্য। এরপর হচ্ছে টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে কি প্রুনিং। প্রুনিং মানে হচ্ছে গাছের ডালপালা কেটে দেয়, এটার নাম হচ্ছে কি প্রুনিং। তো চারটা টাইপ, মানে প্রুনিং এর চারটা টাইপ আছে আমার টির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি কলার প্রুনিং। কলার প্রুনিংটা হচ্ছে কি হোয়েল প্রোডাকশন ইজ ডিক্রিজড, ট্রি ইজ কাট এট দ্য গ্রাউন্ড লেভেল, মানে পুরো চা গাছের একেবারে গোড়া থেকে যখন আপনি কেটে দিবেন তখন তার নাম হচ্ছে কলার প্রুনিং। এরপর হচ্ছে মিডিয়াম প্রুনিংটা হচ্ছে ট্রি ইজ প্রুন ইন মিডিয়াম সাইজ, মানে অল্প পরিমাণ কাটা হয়। টপ প্রুনিং মানে হচ্ছে টপ পোর্শন ইজ প্রুন, এবং স্কিপিংটা হচ্ছে লার্জেস্ট প্রুনিং, অনলি লিভস আর কাট, মানে যে চায়ের যে আমরা পাতা ওঠাই এটা কিন্তু একটা প্রুনিং, এটাকে বলা হচ্ছে কি স্কিপিং। এরপর আমরা আসি যে টির ক্ষেত্রে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে কি ফ্লাশ। ফ্লাশটা কি? যখন লিভস উইথ বার্ড, মানে আমার হচ্ছে ধরেন এইরকম হচ্ছে পাতা আছে আর এর মাঝখানে কি একটা বার্ড আছে, এইটাকে আমার বলা হয়েছে কি ফ্লাশ। এই ফ্লাশটা হচ্ছে দেখেন আছে একটা ফাইন ফ্লাশ, মিডিয়াম ফ্লাশ এবং কোর্স ফ্লাশ। ফাইন ফ্লাশ মানে দুইটা পাতা একটা বার, এটা হচ্ছে ফাইন। তিনটা পাতা একটা বার, সেটা হচ্ছে মিডিয়াম। আর চারটা পাতা একটা বার হচ্ছে কোর্স। এরপর হচ্ছে ওয়েদারিং। ওয়েদারিংটা হচ্ছে দেখেন যে চায়ের যে পাতাটা, ওই পাতাটা থেকে ময়েশ্চারটাকে বের করে দেওয়ার নামই হচ্ছে ওয়েদারিং। ওয়েদারিং ইজ নেসেসারি ফর রিডিউসিং ময়েশ্চার অফ লিভস। এটা কিভাবে করা হয়? ওয়েদারিং ইজ দ্য প্রসেস অফ রিমুভিং এক্সেস ময়েশ্চার ফ্রম দ্য ফ্রেশলি প্লাকড লিভস, মানে পাতা থেকে ময়েশ্চারটাকে আমার বের করে দেওয়ার নামই হচ্ছে ওয়েদারিং। The skilled process of tea leaves of break their cell wall and start oxidation is called হচ্ছে রোলিং অর শ্যাপিং। তার মানে আমরা যখন চার পাতাগুলোকে ভেঙে দিই তখন সেখানে অক্সিডেশন হয়, হ্যাঁ অক্সিডেশন বিক্রিয়া করে ওর ভিতর থেকে আমার হচ্ছে যে মানে ময়েশ্চার গুলো হচ্ছে বের হয়ে পাতাটা হচ্ছে শুকায় যায়, এটার নাম হচ্ছে রোলিং বা শ্যাপিং। এরপর বলছে যে অ্যাকর্ডিং টু দ্য প্রসেসিং এর উপর ভিত্তি করে চা হচ্ছে চার প্রকার। আমরা কিন্তু এর আগে দেখলাম প্রুনিং হচ্ছে চারটা এবং চা হচ্ছে চার প্রকার, সেটা হচ্ছে কি ব্ল্যাক টি, গ্রিন টি, এই দুটো আমরা চিনি, আরেকটা হচ্ছে ওলং টি, আর হচ্ছে ব্রিক টি বা হোয়াইট টি, হ্যাঁ
এই হচ্ছে 4 প্রকারের টি আছে। আর ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ টি সেটার নাম হচ্ছে ডা হং পউ। এটা হচ্ছে এক প্রকার ওলাংকে সব থেকে এক্সপেন্সিভ টি, এটা হচ্ছে চায়নাতে পাওয়া যায়। তাহলে এই পর্যন্ত আমরা যেগুলো পড়লাম এইগুলো হচ্ছে আমার মূলত ফিল্ড ক্রপ। হ্যাঁ, ফিল্ড ক্রপস। তাহলে ফিল্ড ক্রপস এর প্রোডাকশন টেকনোলজি আমরা এইগুলো হচ্ছে পড়লাম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বানানা। বানানা হচ্ছে আমার হর্টিকালচারাল ক্রপ। আমি বলছিলাম যে ফল, শাকসবজি, মশলা জাতীয় যেগুলো আছে এগুলো হচ্ছে আমার হর্টিকালচারাল ক্রপস। তাহলে এই হর্টিকালচার ক্রপস এর মধ্যে আমরা প্রথমে পড়বো হচ্ছে বানানা। তাহলে বানানার সাইন্টিফিক নেম কি? মুসা হচ্ছে জেনাস, আর অনেকগুলো স্পেসিস আছে, তার মধ্যে দুইটা হচ্ছে প্রাডিসিকা আর হচ্ছে অ্যাকুমিনাটা। ফ্যামিলি হচ্ছে মুসায়েসি। এর যে ফ্রুট, হ্যাঁ, ফ্রুটটা হচ্ছে বেরি। বেরি বলতে এখানে হচ্ছে বানানার যে ফ্রুট, ফ্রুট হচ্ছে বেরি। বেরি বলতে বোঝানো হয় যেগুলো হচ্ছে রসালো ফল। হ্যাঁ, রসালো ফল। এই ফল হচ্ছে তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে মেসোকার্প, এন্ডোকার্প আর হচ্ছে একটোকার্প। হ্যাঁ, এই যে মানে বাইরের স্তর, মধ্য স্তর এবং হচ্ছে একেবারে শেষ স্তর, তিনটে স্তর থাকে। এই যে বেরি মানে বোঝাচ্ছে হচ্ছে রসালো, যেমন আম, আমটাও কি রসালো, তো ওইটা হচ্ছে কি আম। আম যেটা এটার ফ্রুট টাইপ হচ্ছে বেরি। এর বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, যেমন দেখেন অমৃত সাগর, সবরি, অগ্নিস্বর, হ্যাঁ, আলতা কলা, এরকম বিভিন্ন মধ্যে ভ্যারাইটি আছে যেগুলো আমরা হচ্ছে সাধারণ জ্ঞানে, বাংলাদেশ বিষয়গুলি সাধারণ জ্ঞানে কিন্তু আমরা এটা পড়েছি। তো এখান থেকে কলার যে বিভিন্ন ভ্যারাইটি আছে এটা হচ্ছে পড়তে হবে। মনে রাখবেন যে সোর্স সাকার ইজ ইম্পর্টেন্ট ফর ব্যানানা প্লান্টেশন। মানে প্লান্টেশনের জন্য যে সাকার ব্যবহার করা হয়, সোর্স সাকার যেটা সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এর ডিউরেশন হচ্ছে মানে ক্রপ ডিউরেশন 10 থেকে 13 মাস। প্লান্টিং সিজন মোটামুটি সারা বছরই আমাদের কলা লাগানো যায়। তার মধ্যে হচ্ছে নভেম্বর, মার্চ এবং হচ্ছে মে, এই 3 মাস, নভেম্বর মাসে, মার্চ মাসে এবং হচ্ছে মে মাসে মোটামুটি এর প্লান্টিংটা হচ্ছে ভালো হয়। এর ক্ষেত্রেও যে সার দেখেন, এখানে একটু মনে রাখবেন যে এর আগে আমরা এতক্ষণ যা পড়ছি সেটা হচ্ছে পড়ছিলাম যে পার হেক্টর, আর এটা কিন্তু আমাদের পার প্লান্ট। হ্যাঁ, প্রতিটা প্লান্টের জন্য কি, প্রতিটা প্লান্টের জন্য মাত্র 500 গ্রাম ইউরিয়া, টিএসপি 400 গ্রাম, এমওপি 600 গ্রাম, জিপসাম 200 এবং হচ্ছে জিঙ্ক সালফেট খুবই কম 1.5 গ্রাম। ফার্টিলাইজার ইজ অ্যাপ্লাইড ডিউরিং ফাইনাল ল্যান্ড প্রিপারেশন উইদাউট ইউরিয়া অ্যান্ড হাফ এমওপি। দেখেন আগের মতনই যে ল্যান্ড প্রিপারেশন সবকিছু দিব, শুধুমাত্র ইউরিয়া আর এমওপিটা বাদ দিয়ে। তো দেখেন আমি এইখানে হচ্ছে মূলত এই বিষয়টা একটু বাংলা এখানে লিখেছি যে ইউরিয়া এবং বাকি অর্ধেক এমওপি সার চারার উপরের 2 মাস পর থেকে 2 মাস পর পর 3 বার এবং ফুল আসার পর আরো একবার গাছের চতুর্দিকে মিশিয়ে দিতে হবে। তার মানে আপনি প্রথম হাফ ইউরিয়া তো দিয়ে দিলেন ল্যান্ড প্রিপারেশনের সময়, আর বাকি যে হাফ থাকলো ওই হাফটাকে আপনি 4টা ভাগ করবেন। 4টা ভাগ করে 2 মাস পর পর 3টা দিবেন, আর একটা হচ্ছে ফুল আসার পরে আর একবার দিবেন। এটা হচ্ছে আমার বানানোর হচ্ছে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। এরপর আমাদের ব্যানানার ক্ষেত্রে ইরিগেশন অত বেশি গুরুত্বপূর্ণ না, আমরা এখানে ডিজিজ নিয়ে আলাদাই আমাদের লেকচার আছে, তো আমরা জাস্ট একটু পরিচিত হয়ে এখানে দেখেন ব্যানানার একটা গুরুত্বপূর্ণ ডিজিজ হচ্ছে পানামা ডিজিজ, লিফ স্পট, বানসি টপ, ফ্রুট রট, ব্যাকটেরিয়া রুট। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পানামা এবং হচ্ছে বানসি টপ। তো এই যে বানসি টপ মানে হচ্ছে এই যে যেটা আমি এখানে যে ছবিটা দিয়েছি এটার নাম হচ্ছে কি বানসি টপ ডিজিজ। দেখেন যে অল্প জায়গার ভিতরে অনেক ছোট ছোট পাতা বের হয়েছে, এটার নাম হচ্ছে বানসি টপ। আর পানামা ডিজিজ, পানামা ডিজিজটা হচ্ছে দেখেন যে গাছের পাতা এই যে ছিঁড়ে ছিঁড়ে গেছে এবং এটা হলুদ কালার হচ্ছে, এটা হচ্ছে পানামা ডিজিজ বা ব্যানানা উইল্ট। এবং এই পানামা ডিজিজটা হয়ে থাকে হচ্ছে ফাঙ্গালের দ্বারা, আর বানসিটপটা হয়ে থাকে হচ্ছে ভাইরাসের দ্বারা। এরপর আমরা আসি হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গোটা হচ্ছে আমাদের যে সিলেবাস হচ্ছে ম্যাঙ্গোটা নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ম্যাঙ্গোটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এখানে ইনক্লুড করেছি। এটা হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ফ্যামিলি হচ্ছে অ্যানাকার্ডিয়াসি। দেখেন এরও যে ফ্রুট হচ্ছে বেরি, কারণ আমও কিন্তু রসালো, এবং এটার হচ্ছে মেসোকার্প মানে মাঝের স্তর। আমরা আমের হচ্ছে মাঝের স্তরটা খাই, যেন মেসোকার্প। প্লান্টিং টাইম জুন জুলাই। হ্যাঁ, এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখবেন আমরা যখন কোনো চারা গাছ লাগাই, মানে আমের যে চারা লাগাই, প্রথম 3 বছর পর্যন্ত ওই গাছে আম আসতে দেওয়াটা ঠিক না। আমরা প্রথম 3 বছর আপনার আম আসলেও সেটাকে হচ্ছে আম, ভেঙে ফেলানো উচিত। তাতে কি হবে, গাছের ভেজিটেটিভ গ্রোথটা হচ্ছে ভালো হবে। ভেজিটেটিভ গ্রোথ ভালো হলে পরবর্তীতে আপনি এখান থেকে আমের প্রোডাকশনটা ভালো পাবেন। এরপরের কথা বলছে যে ইফ দ্য টেম্পারেচার বিলো 5 ডিগ্রি সেলসিয়াস, যদি হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস কম থাকে, তাহলে ফেলোয়ার্স অ্যান্ড স্মল ফ্রুটস ক্যান বি ড্যামেজ। তার মানে আমের যখন যে মুকুল আসে, এই মুকুলের সময় দেখবেন যদি কুয়াশা হয় তাহলে আমের মুকুল কিন্তু সব কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার মানে বলছে টেম্পারেচার যদি কম হয়ে যায় তাহলে সেখানে হচ্ছে ফুল এবং যে ছোট যে ফলটা আসে এটা নষ্ট হয়ে যাবে। এবং ওয়েট এবং হিউমিড ওয়েদার ইজ রেসপন্সিবল ফর অ্যানথ্রাকনোজ ডিজিজে। আমের জন্য একটা ভয়ানক ডিজিজ হচ্ছে অ্যানথ্রাকনোজ। তাহলে যদি আবহাওয়াটা যদি ভেজে ভেজে থাকে তাহলে এই ডিজিজটা হয়ে থাকে। আমের ক্ষেত্রে হচ্ছে ফার্টিলাইজারের যে বিষয়টা, তাহলে সকল ফল গাছের জন্য ফার্টিলাইজারটা মূলত একই রকম, যে চারি সাইডে একটা গর্ত করে গাছ থেকে 1 হাত দূরে আমার ফার্টিলাইজারটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা দেখি যে রেগুলার অ্যাপ্লিকেশন অফ নাইট্রোজেন ইন ম্যাঙ্গো ট্রিজ ইজ ইম্পর্টেন্ট ফর প্রমোটিং হেলদি গ্রোথ
flushes and flower production. Fertilizer should be applied in two split. দেখেন ফার্স্ট স্প্লিট হচ্ছে প্রথম যে অর্ধেক, এটা হচ্ছে আফটার হারভেস্টিং অফ ফ্রুট, মানে ফ্রুট হারভেস্টিং করার পর। আর সেকেন্ড, দ্বিতীয় যে ফার্টিলাইজারটা দিব সেটার হচ্ছে যে ইনস্টলমেন্ট, পরবর্তী যে হাফ, সেটা অক্টোবর বা সেপ্টেম্বর মাসে, মানে এন্ড অফ দ্য রেইনি সিজন। এখন যে বর্ষাকাল, এই বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আম গাছের গ্রোথটা ভালো হবে, তখন হচ্ছে আমার ইউরিয়া সারটা দিতে হবে। অল্টারনেট অল্টারনেট বেয়ারিং হচ্ছে দেখবেন কিছু কিছু আম গাছে এক বছর প্রচুর পরিমাণে আম হয়েছে, পরের বছর সেই গাছে কিন্তু আম হয়নি। এটাকে বলা হয় হচ্ছে অল্টারনেট বেয়ারিং, মানে এক বছর আম প্রচুর হবে, পরের বছর হচ্ছে আমটা হবে না। এই অল্টারনেট বেয়ারিংটা হয় বিভিন্ন কারণে। প্রথম বছর দেখা যাচ্ছে কি গাছের যে ধারণ ক্ষমতা তার থেকে বেশি পরিমাণে যদি আম হয়, তাহলে গাছের হচ্ছে গ্রোথটা পরবর্তী বছর কমে যায়, তখন হচ্ছে গাছে ফল হয় না। তো এখানে কিছু ব্যাপার আছে। দেখেন, ডিউ টু সাইজ অ্যান্ড এজ অফ শুট, কার্বন এবং নাইট্রোজেন রেশিও, হরমোনাল ইমব্যালেন্স, এক্সেস ফ্রুট বিয়ারিং, ল্যাক অফ প্রপার ম্যানেজমেন্ট, এই কারণগুলোর কারণে আমার কি হতে পারে, অল্টারনেট বিয়ারিং হতে পারে। ম্যাঙ্গো যে ডিজিজ আছে, ডিজিজ আমরা পরবর্তীতে পড়বো। তারপরে অ্যানথ্রাকনেস, দেখেন এটা হচ্ছে এই যে প্রথম যেটা ছোপ ছোপ পড়ছে, এটার নাম হচ্ছে অ্যানথ্রাকনেস ডিজিজ, মানে 1 নাম্বার। পরবর্তীতে যে আমের যে বোটার মুখে দেখেন এখন যে পচে যায়, এটাকে বলা হচ্ছে স্টেম রট ডিজিজ। এবং ইনফ্লোরেসেন্স ডাইব্যাক, মানে যেখানে মুকুলের ভিতরে কেমন জানি মনে হচ্ছে যে সাদা সাদা মানে ফাঙ্গাসের মতো কিছু একটা, এটা হচ্ছে ইনফ্লোরেসেন্স ডাইব্যাক। আর লাস্ট হচ্ছে এটা হচ্ছে পাউডারি মিল্ডিউ। তাহলে এই চারটা যে রোগ, এটা হচ্ছে আমের ক্ষেত্রে হয়ে থাকে। এরপর আসছি হচ্ছে অনিয়ন। হ্যাঁ, অনিয়নের ক্ষেত্রে এখানে আপনারা একটু পড়ে নিয়েন, এখানে তেমন বোঝানোর কিছু নাই। একটা কথা যে অনিয়নের যে লিভস এবং যে স্টকটা আছে, এটা ভিটামিন সি এবং হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ। তো মূলত হচ্ছে অনিয়নের ক্ষেত্রে দুইটা ভ্যারাইটি আছে, একটা হচ্ছে ট্রপিক্যাল আর একটা হচ্ছে টেম্পারেট। এই ট্রপিক্যালটাই মূলত হচ্ছে আমাদের এই যে বাংলাদেশ, হ্যাঁ, ইন্ডিয়া, এইসব এলাকায় যে একটা চাষ করা হয় সেটা হচ্ছে ট্রপিক্যাল ভ্যারাইটিস। এবং হচ্ছে আপনার ইউএসএ, কানাডা, এইসব অঞ্চলে যেটা সেটা হচ্ছে টেম্পারেট ভ্যারাইটি। তো হচ্ছে ট্রপিক্যাল, তাহলে আমাদের এলাকা নর্মালি হচ্ছে হট এবং হিউমিড, এবং হচ্ছে ওই টেম্পারেট বলতে হচ্ছে ক্লাইমেট, কুল ক্লাইমেট যেগুলো সেগুলোকে। এবং ট্রপিক্যালটা হচ্ছে শর্ট ডে ভ্যারাইটিস এবং টেম্পারেট হচ্ছে লং ডে ভ্যারাইটিস। এবং মূলত হচ্ছে মোস্টলি গ্রোন ইন দ্য উইন্টার অর হচ্ছে খরিফ সিজন। হ্যাঁ, ট্রপিক্যালটা হচ্ছে খরিফ সিজনে হয়ে থাকে। আর এটা গ্রো ইন স্প্রিং অর সামার সিজন, তার মূলত হচ্ছে যদি শীতকালীন, এটা হচ্ছে আমাদের সিজনের সাথে মিলাইলে এটা মূলত হচ্ছে রবি সিজনে, মানে টেম্পারেটটা হচ্ছে মূলত রবি সিজনের ক্রপ। এরপর আমরা আসি যে অনিয়ন ক্যান বি প্রোপাগেট ইনটু থ্রি মেইন ওয়েজ, মানে পেঁয়াজটা আমরা কিভাবে লাগাইতে পারি। একটা হচ্ছে সরাসরি আমরা মাঠে সিড লাগাইতে পারি, 2 নম্বর হচ্ছে বাল্ব লাগাইতে পারি, আর 3 নম্বর হচ্ছে বাল্বিউল। বাল্বিউল হচ্ছে রেয়ার মেথড, এটা খুব একটা ইউজ করা হয় না, মানে খুবই সামান্য, এবং উৎপাদনও খুব বেশি ভালো না। কিন্তু পদ্ধতি হচ্ছে তিনটা, এই জন্য এখানে উল্লেখ করছি সিড, বাল্বস এবং বাল্বিউল। এখন দেখেন যে সিডের মাধ্যমে দুইটা ভাবে আমরা রোপণ করতে পারি, একটা হচ্ছে ব্রডকাস্টিং আর একটা হচ্ছে ট্রান্সপ্লান্টিং। আমরা একটা জায়গা থেকে হচ্ছে চারা তৈরি করি, করে সেটাকে আর এক জায়গায় রোপণ করি। ট্রান্সপ্লান্টিংটার মাধ্যমে হচ্ছে সব থেকে বেশি আমার পেঁয়াজটা হচ্ছে তৈরি করা হয়ে থাকে। দেখেন এই ট্রান্সপ্লান্টিং এর সুবিধা রেখে সিড রেট হচ্ছে লোয়ার দেন দা আদার মেথড। অন্য সকল মেথড থেকে এই ট্রান্সপ্লান্টিং এর মাধ্যমে যদি আমরা পেঁয়াজের কাল্টিভেশন করি, সেখানে আমার সিডটা লাগবে সব থেকে কম। পেঁয়াজে ইরিগেশনটা দরকার, এটা হচ্ছে যেহেতু খরিফ সিজনে হয়ে থাকে, এবং 8 থেকে 10টা ইরিগেশন এটা হচ্ছে প্রয়োজন। আর যদি রবি সিজনে হয়ে থাকে, তাহলে ইরিগেশনটা একটু বেশি লাগবে, 15 থেকে 20। কারণ রবি সিজনটা আমরা হচ্ছে শীতকাল, শীতকালে কিন্তু হচ্ছে আমার এটা বেশি থাকে, মানে হচ্ছে ইরিগেশনটা বেশি দিতে হয়। আর খরিফ মানে কি আমার বর্ষাকালের মধ্যে পড়ে, তাহলে বর্ষাকালের মধ্যে যদি পড়ে, তাহলে সেখানে হচ্ছে আমার ইরিগেশন হচ্ছে কম পরিমাণ দিতে হয়। এরপরে যে ফার্টিলাইজার, ফার্টিলাইজার ঠিক একই রকম ভাবে আমার দুইটা পদ্ধতিতে ইনস্টলমেন্টে দিতে হবে, আপনারা দেখে নিয়েন। কিউরিং, কিউরিংটা হচ্ছে যে যখন কোনো ফলে যদি কোনো ক্ষত থাকে, তাহলে সেটাকে আপনি বাতাসে বাতাসে বিছাই দিয়ে যদি শুকানো, সেটা নাম হচ্ছে কি কিউরিং। দেখেন পেঁয়াজ কি, পেঁয়াজের যে পাতাগুলো কিন্তু রসালো, তো ওইটাকে যদি আপনি স্টোর করতে চান, ওটাকে আপনার কিউরিং করতে হবে। এটাকে কি করবেন, যে খোলা একটা জায়গায় যেখানে হচ্ছে বাতাস খুব সহজে আসতে যেতে পারে, এরকম জায়গায় যদি আপনি এটাকে কয়েকদিন হচ্ছে পাতায় রাখেন, তাহলে ওর ভিতর থেকে যে ময়েশ্চার আছে ওইটা হচ্ছে কমে যায়। কমে গেলে তখন ওই পেঁয়াজটাকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তাহলে দেখেন এটা বলছে কিউরিং একটা প্রসেস, যেটা ড্রাইং দ্য আউটার লিভস, নেক অ্যান্ড দ্য রুটস অফ দ্য হারভেস্ট অনিয়ন্স, হ্যাঁ, টু ইমপ্রুভ দ্য স্টোরেজ লাইফ, রিডিউস রট অ্যান্ড মেইনটেইন দ্য কোয়ালিটি। ডিজিজ হচ্ছে একটা, সেটা হচ্ছে পার্পল লিপ ব্লস, এটা হচ্ছে ফাঙ্গাসের কারণে হয়ে থাকে। এরপর আছে হচ্ছে পটেটো। পটেটোটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন পটেটোটা মূলত এই যে ক্রপ গুলো আছে, হ্যাঁ, এদেরকে মূলত বলা হচ্ছে টিউবার ক্রপ। টিউবার ক্রপ কি, যে পটেটো, তারপর কচু, ওল কচু, হ্যাঁ, এগুলো হচ্ছে টিউবার ক্রপ। এদের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেট থাকে বলেই বলা হয় যে ডায়াবেটিক্স যে পেশেন্ট আছে, তাদেরকে মাটির তলার জিনিস যেমন হচ্ছে ওল, কচু, আলু, এগুলো খেতে নিষেধ করা হয়, কারণ টিউবার ক্রপ গুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট থাকে।
আলুর যে ফ্যামিলি এটা হচ্ছে সোলানাম টিউবারোসাম, ভ্যারাইটি হচ্ছে কার্ডিনাল, ডায়মন্ড, কুফরি, সুন্দরী এইগুলো। প্লান্টিং টাইম হচ্ছে কখন? নভেম্বর। ক্রপ ডিউরেশন হচ্ছে 80 থেকে 100 দিন এবং সিড রেট 1500 থেকে 2000 কেজি। 1500 থেকে 2000 কেজি মানে কি 1.5 থেকে কিন্তু 2 টন, এটা মনে রাখবেন, হ্যাঁ, পার হেক্টরের জন্য। আর ইল্ড হচ্ছে 20 থেকে 30 টন পার হেক্টর হচ্ছে ইল্ড হয়ে থাকে। আলুর বীজটা কিভাবে তৈরি করা হয় এখানে আমি বাংলায় লিখে দিয়েছি, এতে আপনার সহজে বুঝতে পারেন। আমি এখানে বলছি যে যদি আপনি আস্ত আলু দেন তাহলে তো এটা সরাসরি পুঁততে পারবেন। আর যদি আপনি আলুটাকে কাটেন তাহলে 2 দিন আগে আলুটাকে হচ্ছে কাটতে হবে, যার ভিতরে আমার মাত্র 2টা মতো করে চোখ থাকে, মানে বাট থাকে আর কি। ওইটা কেটে কিছুদিন রেখে দিতে হবে, রেখে রেখে দিলে বাতাসের কারণে ওর উপরে একটা লেয়ার তৈরি হবে। ওই লেয়ারটা তৈরি হলে যখন আপনি ওটাকে মাটিতে রোপণ করবেন তখন বিভিন্ন ধরনের যে মাটিবাহিত যে রোগগুলো আছে, বিভিন্ন জীবাণু যে আক্রমণ করে, এগুলো হচ্ছে আক্রমণ করবে না। আরেকটা কথা হচ্ছে আলুগুলোকে আপনি আড়াআড়ি ভাবে না কেটে এটাকে কিভাবে লম্বালম্বি ভাবে হচ্ছে কাটতে হবে, লম্বালম্বি ভাবে কাটতে হবে, এবং প্রতিটি খণ্ডে কমপক্ষে 2টি করে যেন চোখ বা কুড়ি এটা থাকে, এটা হচ্ছে খেয়াল করতে হবে। দেখেন আলু যখন আমরা লাগাবো এটা তো আমরা রো আকারে লাগাই, তো রো ডিস্টেন্স হবে, রো টু রো 60 সেন্টিমিটার এবং প্লান্ট টু প্লান্ট ডিস্টেন্স হবে 25 সেন্টিমিটার। একই রকম ভাবে ফার্টিলাইজার এখানে হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে হচ্ছে ফার্টিলাইজার লাগে, সেটা হচ্ছে এত কেজি, যে ইউরিয়া দেখেন অনেক বেশি, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট। এখন দেখেন আমরা তো অনেকগুলো ফার্টিলাইজার পড়লাম, আসলে এতগুলো ফার্টিলাইজার তো আসলে মনে রাখাটাও কঠিন। আপনারা মূলত কি করবেন, একটা হচ্ছে মানে পাশাপাশি দিয়ে একটা টেবিল তৈরি করবেন, হ্যাঁ, তৈরি করে সেখানে 3টা ফার্টিলাইজার এনপিকে মানে ইউরিয়া, টিএসপি এবং এমওপি কি পরিমাণ লাগে শুধু এটাই মুখস্থ করবেন। আর বাকিগুলো খুব একটা দরকার নাই, কারণ জিপসাম এবং জিঙ্ক সালফেট এটা খুবই অল্প পরিমাণ লাগে, এবং পরীক্ষাতে আসলে এনপিকে সার এটা কি পরিমাণ লাগে এটাই হচ্ছে মূলত পরীক্ষাতে আসে। আর কোন ফসলের ক্ষেত্রে ইউরিয়াটা কোন ইনস্টলমেন্টে দিতে হবে এটা হচ্ছে আপনি মূলত মনে রাখবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে ইউরিয়া হয় 2টা বা 3টা ইনস্টলমেন্টে দেওয়া হয়। প্রথম ইনস্টলমেন্ট সবসময় হচ্ছে ল্যান্ড প্রিপারেশনের সময়, আর বাকি যদি 2টা হয় তাহলে একটা হচ্ছে আমার মানে যে প্রথম যে ভেজিটেটিভ গ্রোথ এটাতে, দ্বিতীয়টা তৃতীয় ইনস্টলমেন্ট, তৃতীয় যে ভেজিটেটিভ গ্রোথ তখন হচ্ছে আমার এটা হচ্ছে প্রদান করা হয়। তো দেখেন এখানেও ঠিক একই রকম ভাবে এই যে হাফ ইউরিয়া এবং অন্য সকল সার আমার এটা হচ্ছে দিতে হবে কি যখন এই যে ফারো তৈরি করার সময়, ফারো মানে কি ল্যান্ড প্রিপারেশনের সময়, একই রকম ল্যান্ড প্রিপারেশনের সময়, হ্যাঁ। আর হচ্ছে বাকি যে হাফ হাফ যে ইউরিয়া থাকলো সেটা কখন দিব, সেটা দিব হচ্ছে 30 থেকে 35 ডেজ আফটার প্লান্টিং। তাহলে প্লান্টিং এর 30 থেকে 35 দিন পর বাকি অর্ধেক ইউরিয়া আমরা এখানে দিব। আলুর ক্ষেত্রে ইরিগেশন মানে গুরুত্বপূর্ণ, আমরা বলছিলাম ধানের ক্ষেত্রে ইরিগেশন গুরুত্বপূর্ণ, আলুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো আলুর ক্ষেত্রে 3টা ইরিগেশন দেওয়া হয়। প্রথম ইরিগেশন দেওয়া হয় 20 থেকে 25 দিন পর, দ্বিতীয় ইরিগেশন 40 থেকে 45, তৃতীয় ইরিগেশন 60 থেকে 65 দিন পর হচ্ছে ইরিগেশন দেওয়া হয়। এবং মনে রাখবেন যে আলু যখন আমরা হারভেস্ট করব তার 7 থেকে 10 দিন আগে ইরিগেশনটা বন্ধ করে দিতে হবে। এবং হচ্ছে এখানে হচ্ছে ফিল্ড শুড বি উইড ফ্রি আপ টু 60 ডিএপি ডেজ আফটার ট্রান্সপ্লান্ট মানে ডেজ আফটার প্লান্টিং। তার মানে প্রথম 60 দিন মাঠে যেন কোনো উইড না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর লেট ব্লাইট অ্যান্ড আর্লি ব্লাইট ইজ দ্য মেইন ডিজিজ অফ দ্য পটেটো। এর যে 2টা রোগ সেটা হচ্ছে লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট। এরপরে কিছু ইন্টারকালচার অপারেশন আছে, সেটা হচ্ছে রগিং। রগিং হচ্ছে যে অতিরিক্ত যদি গাছ হয় অথবা রোগাক্রান্ত কোনো গাছ থাকে সেগুলোকে হচ্ছে আমরা তুলে ফেলে দিব। যেমন দেখেন রগিং ইজ দ্য রিমুভাল অফ ডিজিজ of type of abnormal potato plants from the field to maintain the crop health and purity. আর হচ্ছে হাম পুলিংটা হচ্ছে শুধুমাত্র আলুতেই করা হয়। আমরা যখন আলুটা হচ্ছে হারভেস্ট করব, হারভেস্ট করার 7 থেকে 15 দিন আগে আলু গাছের উপর থেকে হচ্ছে কেটে রেখে দিব। এটার নাম হচ্ছে কি হাম পুলিং। উপর থেকে গাছটা কেটে রেখে দিলে মাটির নিচে যে আলুটা থাকবে ওইটা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে ম্যাচুর হতে পারে। রিমুভাল অর কাটিং দ্য অ্যাবভ গ্রাউন্ড পার্ট অফ দ্য পটেটো প্লান্ট 7 to 15 days বিফোর হারভেস্টিং, এটা হচ্ছে হাম পুলিং। তাহলে এই যে আমরা এখানে যে পরবর্তীতে 3টা দেখলাম, এই 3টা হচ্ছে আমাদের হর্টিকালচারাল যে ক্রপ আছে, হর্টিকালচার ক্রপের প্রোডাকশন টেকনোলজি। তো আমি এখানে ফিল্ড ক্রপ 5টা এবং হর্টিকালচারাল ক্রপ হচ্ছে 3, টোটাল 8টা গুরুত্বপূর্ণ যে ক্রপ, এগুলো হচ্ছে প্রোডাকশন টেকনোলজি। কি কি পড়তে হবে আমি এখানে টোটালটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। শুধুমাত্র এর যে বিভিন্ন জাত আছে এটা আপনারা সাধারণ জ্ঞানে অবশ্যই পড়ছেন, বাংলাদেশ বিষয়গুলিতে দেখবেন কৃষি সম্পদের মধ্যে আছে, ওইখান থেকে এই জাতগুলো হচ্ছে মূলত হচ্ছে একটু পড়ে নেবেন। আমাদের লাস্ট যে টপিক সেটা হচ্ছে আহ, আহ, এদের যে এক্সটার্নাল যে মরফোলজি আর কি। তো এক্সটার্নাল মরফোলজি দেখেন আমি এটা জাস্ট একটা আপনাদের মানে টেবিল আকারে দিয়েছি যাতে খুব সহজে আপনারা পড়তে পারেন। তো দেখেন এটা আমরা অনেক কিছুই জানি যে প্লান্ট টাইপ, তো সবগুলো দেখেন যে রাইস, রাইস হচ্ছে অ্যানুয়াল, হুইট এটা অ্যানুয়াল, মেইজ কি মেইজটা হচ্ছে দেখবেন টল অ্যানুয়াল হার্ব, মানে এটা হচ্ছে একটা কি অ্যানুয়াল, এবং মাস্টার্ড সবগুলো হচ্ছে কি অ্যানুয়াল ক্রপ। কোনটা কি ফ্যামিলি আমরা আগে পড়ে আসছি, রুট সিস্টেম আমরা অবশ্যই জানি।
যে যদি আমার একবীজপত্রী কোনো উদ্ভিদ হয় তাহলে তার রুটটা হবে কি ফাইব্রাস, আর যদি দ্বিবীজপত্রী হয় তাহলে তার হচ্ছে কি মূল রুটটা থাকবে নাকি মেইন রুটটা থাকবে। তো দেখেন এখানে সবগুলোই হচ্ছে আমার মতে একবীজপত্রী, সবার রুট হচ্ছে কি যে ফাইব্রাস রুট। এবং এই যে অ্যাডভেন্টেশিয়াস রুটটা আমরা কি বুঝি, অ্যাডভেন্টেশিয়াস রুট মানে মূল রুট বাদে ওর সাইড থেকে যে রুট গুলো তৈরি হয় সেটার নাম হচ্ছে কি অ্যাডভেন্টেশিয়াস রুট। যেমন আমার যদি ধরেন একটা গাছ থাকে তার দেখা যাচ্ছে যে একটা কাণ্ড থেকে কিছু রুট বের হলো, তাহলে ওটাও কি একটা অ্যাডভেন্টেশিয়াস রুট। এরপর স্টেম কোনটা কেমন, এরপর হচ্ছে লিভ, লিভের দেখেন আমি এখানে লিখছি কি লিগুইল এবং হচ্ছে কি আউরিকেলস। হ্যাঁ, লিগুইল এবং হচ্ছে আউরিকেলস, এই যে লিভ গুলো থাকে। হ্যাঁ, এটা লিভের এই বিষয়গুলো পড়বেন। এখন এই যে লিগুইলটা কি, লিগুইলটা হচ্ছে দেখেন যে এটা একটা থিন এবং মেমব্রেনাস হেয়ারি স্ট্রাকচার। আপনি দেখবেন যে ধানের যে পাতা, ওই পাতার উপর আপনি যে হাত দেন আপনার হাতে কি একটা হচ্ছে মনে হয় যেন ওর উপরে খসখসে কোনো একটা উপাদান মনে হয় না, ওই খসখসে যে উপাদানটা ওইটার নাম হচ্ছে কি লিগুইল। আর আউরিকেলস হচ্ছে ইয়ার শেপড স্মল প্রজেকশন ফাউন্ড অন দ্য বেজ অফ দ্য লিভ ব্লেড, মানে লিভ ব্লেডের নিচে হচ্ছে এটা দেখা যায়। আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন এই যে লিভ ব্লেড, এই লিভ ব্লেডের এখানে যে ইয়ার লাইক একটা অংশ, এইটার নামই হচ্ছে আউরিকেলস। আর লিগুইল হচ্ছে এজের গায়ে ছোট ছোট হেয়ারি যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে লিগুইল। এরপরে আরেকটু কিছু সেটা হচ্ছে কি ইনফ্লোরেসেন্স, ইনফ্লোরেসেন্স কোনটা কেমন, যেমন হচ্ছে ধানের ক্ষেত্রে প্যানিকেল, এটা হচ্ছে স্পাইক। হ্যাঁ, আর এটা হচ্ছে ভুট্টার দুইটা থাকে, একটা হচ্ছে ট্যাসেল আর একটা হচ্ছে ইয়ার, কারণ এর স্ত্রী ফুল পুরুষ ফুল আলাদা থাকে। আর সরিষার ক্ষেত্রে হচ্ছে রেসিন। হারভেস্টেড পার্ট কোনটার কি হারভেস্ট পার্ট এবং কোন ফ্রুটটাকে কি বলা হয়, দেখেন সবগুলো হচ্ছে দানা জাতীয় ফসল, সবগুলোকে বলা হচ্ছে কি ক্যারিওপসিস, আর সরিষাটাকে বলা হয় হচ্ছে স্লিকুয়া। তো প্রথমে আমরা এখানে দেখেন চারটা পড়ছি, রাইস, হুইট, মেইজ এবং মাস্টার্ড, এবং পরবর্তীতে দেখাইছি কি জুট, সুগার কেন এবং হচ্ছে টি। এইগুলো ঠিক একই রকম। দেখেন জুট হচ্ছে আমার অ্যানুয়াল, তারপরে সুগার কেন যেটা এটা হচ্ছে আমার প্রিনিয়াল, পেরিনিয়াল, মানে এটা কিন্তু বহু বর্ষজীবী, মানে আখ যদি আপনি না কাটেন তাহলে এটা কিন্তু আপনার অনেকদিন ধরে থাকে। এবং টিটা তো আমরা জানি যে এটা কি একটা পেরিনিয়াল। ফ্যামিলি গুলো আগে পড়ছি। রুট সিস্টেম দেখেন এই যে জুটের ট্যাপ রুট থাকে, সুগার কেনের ফাইব্রাস রুট এবং টির হচ্ছে ট্যাপ রুট। হ্যাঁ, এবং হচ্ছে স্টেম, স্টেম গুলো হচ্ছে কোনটা কেমন এটা একটু দেখে নিব। এবং লিভস গুলো আমরা তো আগে দেখে আসছি যে কোনটা লিগিউল কোনটা হচ্ছে আউরিকেলস, হ্যাঁ সিম্পল, অল্টারনেট, এই লিভস গুলো আমরা একটু পড়বেন। এরপরে ইনফ্লোরেসেন্স দেখবেন যে জুটের ইনফ্লোরেসেন্স হচ্ছে স্মল ইয়েলো ফ্লাওয়ার্স ইন দ্য ক্লাস্টার, এটা হচ্ছে লার্জ ফেদারি পেনিকেল, এটা হচ্ছে হোয়াইট ইয়েলো ফ্লাওয়ার্স এবং সলিটারি অর দ্য স্মল ক্লাস্টার্স। হ্যাঁ, হারভেস্টেড পার্ট হচ্ছে ফাইব্রাস স্টেম, এটা হচ্ছে জুসি, এটা হচ্ছে টেন্ডার ইয়ং লিভস এন্ড বাল্বস। এইভাবে হচ্ছে আপনার প্রাইমারি ইউজ কোনটা কি এবং ফ্রুট এটা দেখবেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই মরফোলজির মধ্যে আমার সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে হচ্ছে এটা, আমরা এটা একটু ভালো করে পড়বো। আমি এখানে অনেকগুলো স্টার দিচ্ছি, কারণ কি দেখেন এখান থেকে খুব সহজে আপনার অনেকগুলো এমসিকিউ করা সম্ভব। হ্যাঁ, এমসিকিউটা কিভাবে আসবে, আপনার এই যে ফ্লোরাল যে ফর্মুলা, এখানে যে ফর্মুলা গুলো আছে আমি কোনটাতে কি বুঝাই আমি এটা এক জায়গায় সবগুলো আপনাকে লিখে দিয়েছি। তো আপনাকে এরকম দেখা গেল যে পরীক্ষাতে এরকম দিল যে ধরেন পি টু, হ্যাঁ পি টু, এটা দিয়ে আপনি কি বুঝাচ্ছেন, তো এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো। তো এটা আমরা আগে একটু দেখি, তারপরে আমরা হচ্ছে একটা উদাহরণ দেখব। বিআর দিয়ে বোঝা যাচ্ছে কি হচ্ছে ব্রাক্ট। হ্যাঁ, ব্রাক্ট হচ্ছে যখন আমরা ফ্লোরাল ফর্মুলাটা লিখি তখন ওইখানে হচ্ছে মানে যেখানে মানে যার উপরে ফুলটা হচ্ছে থাকে, হ্যাঁ সেটার নামই হচ্ছে বলা হয় ব্রাক্ট। এরপরে হচ্ছে জাইগোমরফিক। হ্যাঁ, জাইগোমরফিক মানে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে দেখেন দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কি জাইগোমরফিক। জাইগোমরফিক মানে আপনি কি এটাকে সমান দুই ভাগে মাত্র ভাগ করতে পারবেন, মানে একবারই ভাগ করতে পারবেন সমান দুই ভাগে, এটা হচ্ছে জাইগোমরফিক। অ্যাক্টিনোমরফিক মানে কি আপনি সমানভাবে কয়েকবার হচ্ছে ভাগ করতে পারবেন, যেমন সরিষা ফুল, একে আপনি কিন্তু সমানভাবে কয়েক ভাগে ভাগ করতে পারবেন। এবার এটা মেল ফিমেল বাইসেক্সুয়াল এটা আমরা জানি। ফুলের ক্যালিক্স আমরা বৃত্তেটা আমরা চিনি। করলা মানে হচ্ছে যে ফুলের যে পাপড়ি এটাকে বুঝি। হ্যাঁ, পেরিয়েন্স, পেরিয়েন্সটা হচ্ছে দেখেন এই যে হোয়েন সেপালস মানে যে এর যে পাপড়ি, সেপালস এন্ড পেটালস আর ইনডিস্টিংগুইশেবল তখন তাকে বলা হচ্ছে পেরিয়েন্স। ইয়ে দিয়ে হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, জি দিয়ে হচ্ছে গাইনোসিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে গর্ভাশয় আর এটা হচ্ছে পুংস্তাবক। এরপর হচ্ছে জি, জির নিচে যদি এরকম থাকে, জির নিচে দাগ থাকে অনেক সময় এবং জির উপরে দাগ থাকে, তাহলে যদি নিচে দাগ থাকে তাহলে সেটাকে ইনফিরিয়র ওভারি, আর উপরে দাগ থাকলে হচ্ছে সুপিরিয়র ওভারি। এরপর যখন এটাকে ব্র্যাকেট দেওয়া হবে কোনো একটা সংখ্যাকে, যখন এভাবে ব্র্যাকেট দিয়ে লেখা হবে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে ফিউজ মানে যুক্ত অবস্থায় থাকে। হ্যাঁ, আর যখন ধরেন এরকম টু প্লাস দিয়ে এখানে আমরা টু লিখলাম, তার মানে কি দুইটা থাকে যুক্ত অবস্থায়, দুইটা থাকে কি মুক্ত অবস্থায়। তাহলে মোটামুটি এই যে সংকেতগুলো আছে এই সংকেতগুলোই কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এর ভিতর থেকেই আসবে আশা করি। এই জন্য আপনাদের কোনটা দিয়ে কি বুঝায় এটা খুব ভালোভাবে পড়বেন। এখন আমরা এখানে একটা ফর্মুলা একটু দেখি, যেমন রাইসের ক্ষেত্রে বি আর আছে, তার মানে কি এটা হচ্ছে কি ব্রাক্ট অবশ্যই উপস্থিত। এরপর পার্সেন্টেজ দিয়ে দেখেন আমরা আগে বুঝলাম পার্সেন্টেজ মানে হচ্ছে কি জাইগো মরফিক, তার মানে এটাকে আপনি মাত্র একবারই সমান দুই ভাগে ভাগ করতে পারবেন।
তারপরে চিহ্ন দিয়ে ফ্লাওয়ার হচ্ছে বাইসেক্সুয়াল, মানে পুং এবং স্ত্রী একই ফুলের মধ্যে থাকে। পি দিয়ে আমরা এখানে দেখে আসছিলাম, দেখেন আমরা একটু যদি দেখে আসি, দেখেন পি দিয়ে আমরা বুঝছিলাম কি পেরিয়েন্স, পেরিয়েন্সে কিছু যখন সেপাল এবং পেটালকে আপনি আলাদা করতে পারবেন না, তাহলে পি টু, তাহলে দেখেন দেয়ার আর টু পেরিয়েন্ট পার্টস, যে টু আছে এই জন্য আমরা লিখলাম টু পেরিয়েন্ট পার্টস হুইচ আর দা টেপাস, হ্যাঁ হুইচ আর দা হচ্ছে টেপাস। এরপর যখন এ থ্রি প্লাস থ্রি মানে এতে আমরা বলছিলাম কি এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, তাহলে অ্যান্ড্রোসিয়াম মোট কয়টা, মোট হচ্ছে ছয়টা। অ্যান্ড্রোসিয়ামের যে ছোট অংশ তাকে বলা হয় কি স্টামেন, তাহলে স্টামেন হচ্ছে কি ছয়টা, এই ছয়টা হচ্ছে তিনটা তিনটা করে দুইটা স্তর রয়েছে, দেখেন এই যে এই হচ্ছে তিনটা আর এ হচ্ছে তিনটা, এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। জি3 এটা হচ্ছে কি গাইনোসিয়াম, এবং দেখেন গাইনোসিয়ামের এই যে এইখানে আসলে দাগ ছিল একটা, নিচে একটা দাগ দাগ দেওয়া, তার মানে এটা কি যে দাগের উপরে, তাহলে এটা কি হবে সুপিরিয়র ওভারি। এবং গাইনোসিয়ামের তিনটা, তাহলে এই যে দেখেন গাইনোসিয়াম হচ্ছে সিঙ্গেল ওভারি ফর্ম ফ্রম দা থ্রি ফিউজড কার্পেলস, এর ভিতরে হচ্ছে তিনটা ফিউজড কার্পেল, এর ভিতরে হচ্ছে সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে ফর্মুলা আছে হচ্ছে ওয়ান, হ্যাঁ তো এখানে হচ্ছে জি1 যদি দিই তাহলে আমরা এখানে হচ্ছে লিখবো জি1, হ্যাঁ যে সিঙ্গেল ওভারি ফর্ম ফ্রম দা, এখানে ওয়ান, হ্যাঁ ওয়ান কার্পেলস, ওয়ান কার্পেলস। আর যদি এরকম থাকতো জি3 তে ব্র্যাকেট থাকতো তাহলে আমরা এটা লিখতাম ফর্ম ফ্রম দা থ্রি ফিউজড কার্পেলস, জি3 তে ব্র্যাকেট থাকলে আমরা হচ্ছে এইভাবে লিখবো। তাহলে আমি এখানে দেখেন কয়েকটা গুরুত্বপূর্ণ যে ফ্লোরের যে ফর্মুলা সেটা আমরা দেখেছি, আপনারা একটু প্র্যাকটিস করবেন। হুইট, জুট এবং হচ্ছে টি, এইগুলো আমি আশা করি আপনারা পারবেন। এবং এখানে দেখেন যে তিনটা কথা আপনাদের আসবে, একটা হচ্ছে গ্লুমস, একটা লেমা, একটা হচ্ছে এলিয়া। গ্লুমসটা হচ্ছে টু আউটার মোস্ট ব্রাক্ট অ্যাট দ্য বেজ অফ দ্য ইস স্পাইকলেট। আমি একটু আপনাদেরকে একটা ছবি দেখাই, দেখেন এই ছবিটা আপনারা একটু যদি জুম করে দেখতে পারেন, দেখেন এইখানে এখানে লেখা আছে যে এই যে গ্লুম, আপার গ্লুম, আর এখানে একটা লেখা আছে কি লোয়ার গ্লুম, এবং এখানে লেখা আছে লেমা, আর এখানে লেখা আছে কি পেলিয়া। এই যে দুইটা জিনিস, তিনটা জিনিস, এই তিনটা জিনিসটাকে আমি এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে একেবারে বাইরের যে অংশ, টু আউটার মোস্ট ব্রাক্ট এট দ্য বেজ অফ ইস স্পাইকলে, সেটাকে নাম হচ্ছে কি গ্লুম, হ্যাঁ দুইটা থেকে একটু উপরে, একটা হচ্ছে নিচে, একটা হচ্ছে লেমা। লেমা হচ্ছে আউটার ব্রাক্ট ইন ইন্ডিভিজুয়াল ফ্লোরেট, মানে প্রত্যেকটা ফুলের যে বাইরের যে অংশ এটার নাম লেমা, আর ভিতরের যে অংশ সেটার নাম হচ্ছে পেলিয়া। তাহলে বাইরের অংশ হচ্ছে লেমা আর ভিতরের অংশ হচ্ছে পেলিয়া। আর গ্লুম হচ্ছে ওর যে ব্রাক্টটা থাকে উপরে একটা নিচে একটা, এটা নাম হচ্ছে গ্লুম। এটা মূলত হচ্ছে ধানের ক্ষেত্রে আমার এই লেমা, পেলিয়া এবং গ্লুমটা থাকে। এই লেমা পেলিয়াটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, লেমাটা হচ্ছে বাইরের স্তর, পেলিয়াটা হচ্ছে ভিতরের স্তর, এই বিষয়গুলো মনে রাখবেন। তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আজকে যেটা ছিল আসলে প্রোডাকশন টেকনোলজি, একই জিনিস হলে বারবার পড়তে হয়েছে, সার, ইরিগেশন, তারপর হচ্ছে ডিজিজ, হ্যাঁ কিভাবে সার দিতে হবে, কখন শোয়িং, ট্রান্সপ্লান্টিং ইত্যাদি ইত্যাদি। তো এখানে হিউজ ইনফরমেশন আছে। তো আপনারা যেহেতু আমি যেগুলো দিয়েছি আগে এইগুলো খুব ভালো করে পড়বেন, হ্যাঁ ভালো করে পড়ার পর তারপরে হচ্ছে আপনারা কিছু কোশ্চেন হচ্ছে প্র্যাকটিস করবেন। এখন কথা হচ্ছে আপনারা এগ্রিকালচারের জন্য কোন বইটা ফলো করতে পারেন, হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে আসলে বাজারে তো এরকম কোনো বই নাই, তারপরে হচ্ছে আপনার রিটেনের যে বই বাজারে পাওয়া যায় যে কোনো একটা বই কিনতে পারেন। এবং ইন্টারমিডিয়েটের যে কৃষি শিক্ষা বই আছে মূলত প্রথম পত্র, ওই প্রথম পত্র বইটা আপনারা হচ্ছে হেল্পিং হিসেবে, মানে হেল্পিং হ্যান্ড হিসেবে আপনাদেরকে আপনাদের কাজে লাগবে। আর এছাড়া আপনারা তো 4 বছর তো পড়ছেনই, এই বিষয়গুলো অবশ্যই পড়ছেন, প্রোডাকশন টেকনোলজি আরো অনেক বিস্তারিত পড়ছেন। তো চেষ্টা করবেন যে ওর ভিতর থেকে আপনি যখন পড়বেন তখন চেষ্টা করবেন যে এমসিকিউ আকারে পড়ার। এমসিকিউ আকারে পড়া বলতে যে আপনি যেটুকু পড়লেন ওর ভিতর থেকে আপনার কি প্রশ্ন হতে পারে, আপনি নিজে যদি প্রশ্ন তৈরি করতে পারেন তাহলে সেটুকু আপনি পড়বেন। আর যদি মনে হয় যে না এখান থেকে কোনো প্রশ্ন তৈরি করা যাচ্ছে না, তাহলে আপনার সেখান থেকে আপনার কি হবে, পড়ার দরকার নাই। কারণ আপনার সবসময় মাথায় রাখতে হবে কি যে আপনার এমসিকিউ আসবে 4টা অপশন থেকে একটাতে আপনার হচ্ছে পূরণ করতে হবে। তো আপনি কিন্তু সবসময় সেভাবে পড়বেন। এই জন্যই বলছে যে ফর্মাল যে মানে ফ্লোরাল যে ফর্মুলা, এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন খুব ভালোভাবেই করা সম্ভব। এবং এবার প্রত্যেকটা ক্রপের যে আমি যেটা হচ্ছে ইরিগেশন সিস্টেম, তারপরে ফার্টিলাইজার, হ্যাঁ যেগুলো পড়লাম, এবং প্রত্যেকটা ক্রপের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আমি প্রথমেই আপনাদেরকে দেখাইছি, এই বিষয়গুলো খুব ভালো করে পড়বেন। এবং তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে সেটা আমাদের সেটা আপনারা হচ্ছে ইসে জানাবেন, লাইভ এমসিকিউ অফিসে জানাবেন। তো তার মাধ্যমে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের মঙ্গল কামনা করছি। এবং সবাই ভালো করে পড়াশোনা করেন, যে অল্প সময়টুকু আছে স্পেশাল বিসিএস এর জন্য সর্বোচ্চ পরিমাণ পড়াশোনা করেন এবং সময়টুকু কাজে লাগান। সবাই ভালো থাকবেন।